হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। একটু কাইন্ডলি জানিয়ে দাও শুনতে পাচ্ছ কিনা আমাকে সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই জয়েন করেছো। একটু আমাকে জানাও সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং আমার কমেন্ট দেখতে পাচ্ছ কিনা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম সালাম যারা সালাম দিচ্ছ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই 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 ভালো আছো। সো আজকে আমরা আমাদের HTML যে অধ্যায়টা ছিল এটার 2 নাম্বার লেকচারটা আজকে আমরা পড়ব। সো গত ক্লাসে আমরা ওয়েব ডিজাইনের বেসিক্সটা পড়েছিলাম, যে ওয়েব ডিজাইনের ইতিহাস এবং ওয়েবসাইট আসলে কাকে বলে, ওয়েব পেজ কাকে বলে, তারপর সার্চ ইঞ্জিন কাকে বলে, ব্রাউজার কাকে বলে, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম, যেগুলো মূলত তোমাদের ক নাম্বার এবং খ নাম্বারে একদম হুবহু আসবে। যে ওয়েব পেজ কাকে বলে, HTML, তারপর ওয়েবসাইট কাকে বলে, ব্রাউজার কাকে বলে, সার্চ ইঞ্জিন কাকে বলে, ব্রাউজার সার্চ ইঞ্জিনের পার্থক্য কাকে বলে, তারপর তোমার যেটা ওয়েব পোর্টাল কাকে বলে। সো এই জিনিসগুলো তোমাদের ডিরেক্ট তোমাদের পরীক্ষায় আসবে। ওয়েব হোস্টিং কি, সো এগুলো তোমার ডিরেক্ট তোমাদের পরীক্ষায় আসবে। সো আশা করি গত ক্লাসটা যারা মন দিয়ে করছো তোমাদের মনের মধ্যে একদম গাইথা গেছে ডেফিনেশনগুলো বা পার্থক্যগুলো। বলো গত ক্লাসটা সবাই করছো অ্যান্ড প্রত্যেকটা জিনিস একদম মনের মধ্যে গাইথা গেছে কিনা। যদি গত ক্লাসের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকে একটা করে সি বলো, কমেন্টে একটা করে সি লেখো। ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসের সব কিছু তোমাদের যদি একদম ক্লিয়ার থাকে, একদম ক্লিয়ার যদি থাকে তাহলে একটা করে সি লিখো। এই ক্লাসটা করতে হইলে ফার্স্ট লেকচারটা করতে হবে। ফার্স্ট লেকচার ওয়েব অ্যাপে অ্যাড হয় নাই কেন? প্রতিদিনই তো অ্যাড হয়ে যাওয়ার কথা। আমি আজকেই খোঁজ নিচ্ছি, কন্ট্রিবিউটর তো প্রতিদিনই অ্যাড করে দেওয়ার কথা। ঠিক আছে, ওকে, একজন বলছে অ্যাড হয়েছে। ঠিক আছে। সো আশা করি গত ক্লাসের পড়াশোনাটা একদম ক্লিয়ার, অ্যান্ড গত ক্লাসের পড়াশোনাগুলো একদম মনের মধ্যে গাইতে আছে তোমাদের, ডেফিনেশনগুলো নিজে থেকে লিখতে পারবা। সো আমরা আজকে ক্লাসে পড়াশোনা করব গত ক্লাসের পড়াশোনা থেকে। আমরা কি বলছিলাম গত ক্লাসের পড়াটা একটু রিক্যাপ করি। যে মনে করো তোমার একটা ফ্রেন্ড আছে চিটাগাং থাকে, তোমার বাসায় তুমি একটা ওয়েব পেজ তৈরি করছো। কেমনে তৈরি করবা এটা আমরা পরে শিখবো। মনে করো তুমি একটা ওয়েব পেজ তৈরি করে ফেলছো। সো ওই ওয়েব পেজটা তোমার বন্ধুরা দেখাইতে কি করতে হবে বলো তো? একটা কেবল দিয়ে কানেক্ট করতে হবে ঢাকা টু চিটাগাং তোমার বন্ধুর বাসায়। এখন তোমার বন্ধু তোমার ওয়েব পেজটা দেখতে পারবে, রাইট? এখন সামহাও কি হইলো, তোমার বাসায় গেল কারেন্ট চইলা, তোমার বাসায় গেল কারেন্ট চইলা। এখন তোমার ওয়েব অ্যাপ বা তোমার ওয়েবসাইট যেটা তুমি তৈরি করছো এটা তোমার ফ্রেন্ড চিটাং থেকে দেখতে পারবে। এখন বলো তো ইয়েস অর নো? খুবই মনোযোগ দিয়ে দেখবা, খুবই মনোযোগ দিয়ে দেখবা, খুবই মনোযোগ দিয়ে দেখবা যে এই জায়গাতে দেখতে পারবে তোমার কম্পিউটারটা যদি কারেন্টে অফ হয়ে যায়। আচ্ছা, ওয়েব অ্যাপের সমস্যাটা আমি দেখবো কি করছে না করছে কন্ট্রিবিউটর। সো এই জায়গাতে তোমার যদি বিদ্যুৎ চলে যায় তোমার ফ্রেন্ড দেখতে পারবে না? দেখতে পারবে না। তার মানে তুমি কি এমন চাও যে একটা ওয়েবসাইট যদি ওই ওয়েবসাইট যেখানে আছে ওই বাসায় যদি কারেন্ট চলে যায় তাহলে ওয়েব পেজটা দেখা না যাক, এটা তুমি চাও? মনে করো ফেসবুক চালাচ্ছ, একটু পরে দেখলা ফেসবুকে আর ঢুকতেছে না। কেন? কারণ মার্ক জুকারবার্গ যে জায়গাতে ফেসবুক রাখছে, ফেসবুকের ওয়েব পেজটা যে জায়গাতে আছে ওই জায়গার বাসার কারেন্ট নাই, বা ওই জায়গার সার্ভারে কারেন্ট নাই, বা ওই জায়গার পুরো এলাকাতে কারেন্ট নাই। এটা তুমি চাও যে তোমার যেই জায়গাতে ওয়েব পেজটা আছে ওই জায়গাতে বিদ্যুৎ না থাকুক? কারণ এখানে না থাকলে সমস্যা, কারণ ওইখান থেকেই যেহেতু সবাই দেখতেছে, এখানে বিদ্যুৎ না থাকলে তোমার এটা কিন্তু একটা অসুবিধা হবে। যে কারণে আমরা কি করতেছিলাম, দূরবর্তী একটা কম্পিউটারে রাখতেছিলাম, যেই কম্পিউটারটার নাম আমরা দিচ্ছিলাম সার্ভার। মনে আছে? দূরবর্তী একটা কম্পিউটারে রাখতেছিলাম আমাদের ফাইলটা, যেটার নাম আমরা দিচ্ছিলাম সার্ভার। ওকে, সার্ভারের একটা বৈশিষ্ট্য কি, এটা 24/7 সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা এটা অন থাকে। তাহলে আমাদের একটা প্রবলেম সলভড। কি? ওই যে আমাদের কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছিল, যে ফলে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছিল না আর, তাহলে এটা প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। তার মানে আমরা যদি আমাদের বানানো যে প্রোগ্রামটা আছে বা আমাদের বানানো যে ওয়েব পেজটা আছে এটাকে যদি এখন এই যে দূরবর্তী একটা সার্ভারে রেখে দেই, দূরবর্তী একটা সার্ভারে যদি রেখে দেই এবং সেখান থেকে যদি তোমার চিটাগাংয়ের বন্ধু যদি এটা এখন দেখে, তাহলে কিন্তু ওই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। কারণ এই সার্ভারটা এটা অফ হওয়ার কোনো চান্স নাই, হইলেও খুবই রেয়ার কেসে, রাইট? সার্ভার বলতে আমরা কি বুঝাই? সার্ভার বলতে আমরা বুঝি একটা বিশেষ ধরনের কম্পিউটার যেটা 24/7 অন থাকে, এবং তুমি যখনই কোনো একটা ফাইল সার্ভার থেকে দেখতে চাইবা সার্ভার তোমাকে সেটা দেখাইতে বাধ্য। বুঝতে পারছো? সো এই জায়গাতে আমাদের ওই প্রবলেমটা কিন্তু সলভড, যেহেতু সার্ভার সবসময় অন থাকতেছে এখন কিন্তু সে সবসময় দেখতে পারবে, রাইট?
দেখতে পারবে না? অবশ্যই দেখতে পারবে। তাইলে এই বিদ্যুৎ চলে যাওয়ার প্রবলেমটা সলভ। এই জায়গাতে আসে হোস্টিং এর ডেফিনেশনটা। এই যে তোমার বানানো ওয়েবসাইট বা ওয়েব পেজ, তোমার বানানো ওয়েবসাইট দূরবর্তী কোনো একটা সার্ভারে রাখার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ওয়েব হোস্টিং। এটা কি বলে? ওয়েব হোস্টিং। তাহলে তোমাকে যদি আমি বলি ডেফিনেশন দেই ক নাম্বারে, যে হোস্টিং কাকে বলে, হোস্টিং কাকে বলে, বা খ নাম্বারে যদি আসলো হোস্টিং বলতে কি বুঝো, কি বলবা? যে HTML ভাষায় তৈরি করা কোনো একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট দূরবর্তী একটা সার্ভারে রাখার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হোস্টিং। বলো ডেফিনেশনটা মনের মধ্যে যাচ্ছে কিনা? HTML এ তৈরি কোনো একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট দূরবর্তী একটা সার্ভারে রাখার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলে হোস্টিং বা ওয়েব হোস্টিং। বলো ক্লিয়ার কিনা? ডেফিনেশনটা একদম মনের মধ্যে গাইতে গেছে কিনা? বলো ডেফিনেশনটা একদম মনের মধ্যে গাইতে গেছে কিনা? বলো ডেফিনেশনটা একদম মনের মধ্যে গাইতে গেছে কিনা? ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া, সার্ভারের মেমোরিটাকে আউট অফ স্টোরেজ হইতে পারে? একজন বলছে যে ভাইয়া এখানে মনে করেন সবাই রাখতেছে, এটাকে আউট অফ স্টোরেজ হইতে পারে? না, মেইনলি এই সার্ভারের সার্ভিসগুলো যারা দেয় তারা বড় বড় কোম্পানি, যেমন গুগল, ইউটিউব, তারপর অ্যামাজন, ওরা বড় বড় অনেক কোম্পানি, ওরা জানে ওদের কত স্টোরেজ আছে, যখনই লাগবে ওরা আরো কয়েক দিনে ওরা আরো অনেক বড় স্টোরেজ বানায় ফেলবে, ঠিক আছে? সো ওইগুলা কোনো সমস্যা না। সো হোস্টিং জিনিসটা কি? তোমার বানানো ওয়েব পেজ বা ওয়েবসাইট দূরবর্তী কোনো একটা সার্ভার কম্পিউটারে রাখার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে হোস্টিং। এখন এখানে আসে একটা ইন্টারেস্টিং টুইস্ট, যে মনে করো আমার যে কোম্পানি আছে, আমার কোম্পানির ফাইলগুলা আমি একটা সার্ভারে রাখলাম, তোমার কোম্পানির যে ভ্যালুগুলা তুমি আরেকটা সার্ভারে রাখলা। এখন ভিন্ন জনের ডেটা ভিন্ন জনের কাছে যাওয়ার একটা সম্ভাবনা আছে কিনা? মনে করো যে আমার ওয়েবসাইটটা আছে মনে করো আমার বাসার একটা কম্পিউটারে, হ্যাঁ, এখন আরেকটা ওয়েবসাইট আছে মনে করো পাশের বাসার আরেকটা কম্পিউটারে। এখন আমি আমার বন্ধুরে আমার ওয়েবসাইটটা দেখাইতে চাই, আমার ওয়েবসাইটের ফাইলটা দেখাইতে চাই, কিন্তু আমার বন্ধু কি করলো, তার কাছে গেল হচ্ছে পাশের বাসার কম্পিউটারের ফাইলটা। তাহলে বলো তো হবে? আমাদের কাজ কিন্তু একটা সলভ হয়েছিল যে 24/7 অন থাকতেছে সার্ভারটা, কিন্তু এখন যদি আমার ওয়েবসাইটটা অন্য কারো জায়গায় চলে যায় এবং অন্য কারোর ওয়েবসাইট আমার যার কাছে পাঠানোর দরকার ছিল তার কাছে চলে যায়, তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে? তুমি যার বাসায় যাইতে চাও, দাওয়াত আছে তোমার একটা, মনে করো শুক্রবারে, অনেক ভালো ভালো রান্না করছে, এখন তুমি তার বাসায় না যেয়ে আরেক বাসায় মিষ্টি নিয়ে চলে গেলা। তুমি মনে করো তার কার বাসায় যাচ্ছ তারে তুমি চিনো না, মিষ্টি নিয়ে চলে গেলা, তুমি হচ্ছে মিষ্টি তাদেরকে দিয়ে দিলা, দিয়ে খাইতে বসলা, ওরা তো জানে না যে মেহমান কারা এরা, এখন তোমার কোনো খাবার দাওয়াত দিল না, বলো কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তার মানে সঠিক বাসায় যাইতে তুমি কি করো বলো তো? একটা সঠিক জায়গা থেকে আরেকটা সঠিক জায়গায় যাইতে তুমি কি ইউজ করো বলো? নর্মালি আমরা একটা নর্মাল এক্সাম্পল আমরা কি ইউজ করি বলো তো? আমি যদি একটা পার্সেল তোমার বাসায় পাঠাই, কি ইউজ করব? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, নোট করা লাগবে না, জাস্ট ক্লাসটা মুভির মতো দেখে যাও, জাস্ট অন করো, মুভি দেখতেছো, কার মুভি? সারোয়ার ভাইয়ের মুভি, ঠিক আছে? এই মুভিতে আমি নায়ক, আমি খলনায়ক, সব ওকে। ঠিকানা, এই তো বুঝে গেছো, তার মানে আমাদের অ্যাড্রেস লাগবে, যে কোন ওয়েবসাইটটা কার কাছে যাবে, একটা অ্যাড্রেস লাগবে, তাই না? তার মানে পুরো ইন্টারনেটে আমাদের একটা অ্যাড্রেসের প্রয়োজন, একটা ঠিকানার প্রয়োজন, যে ঠিকানা ধরে ধরে আমি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র পাঠাবো, তাই না? আমাদের বাসাবাড়ির ঠিকানা তো তাই। সো এই জায়গাতে সমস্যাটা কি হচ্ছিল, যে একজনের ফাইল আরেকজনের কাছে চলে যাওয়া একটা সম্ভাবনা চলে আসছিল, যে মনে করো আমার ফাইলটা একটা সার্ভারে আছে, ওই ফাইলটা অন্য একজনের কাছে চলে গেল, আমার কাছে না এসে, আমি মনে করো দেখতে চাচ্ছি একটা, আমাদের দেখাইলো আরেকটা, ঠিক আছে? সো আমাদের একটা কিসের প্রয়োজন? একটা ঠিকানার প্রয়োজন। বুঝতে পারছো ঠিকানার প্রয়োজন আছে কিনা? ঠিকানার একটা প্রয়োজন আছে, কারণ সঠিক ডাটা সঠিক মানুষের কাছে পাঠাইতে হবে, সঠিক ওয়েবসাইটটা সঠিক মানুষের কাছে দেখাইতে হবে, তাই না? ইন্টারনেটের এই যে ঠিকানাটা, এইটাকে বলা হয় হচ্ছে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ঠিক আছে? সো তোমাদের ডেফিনেশন আসবে যে আইপি অ্যাড্রেস কাকে বলে, ব্যাখ্যা করো। মনে করবা ডেফিনেশন বোর্ডে কি লেখা আছে ভুলে যাও, আমার চেহারা দিকে তাকাও। আইপি অ্যাড্রেস বলতে কি বোঝে? ডেফিনেশনটা এইভাবে লিখবা যে আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ফুল ফর্মটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। পরে লিখবা ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি কম্পিউটার বা প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, ওই ঠিকানাটাকে বলি হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তাহলে চোখটা অফ করো আর ডেফিনেশনটা নিজের মনে নিজে বলো, যে ইন্টারনেটের সাথে যুক্ত
প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইসের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে। ওই নির্দিষ্ট ঠিকানাটাকে বলি হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস। বলো, চোখ অফ করে ডেফিনেশনটা বলতে পারবা কিনা? আইপি অ্যাড্রেস তোমার বাসার ঠিকানার মতোই। তোমার বাসার ঠিকানা যেমন এরকম, যে মনে করো 5/2 অমুক রোড, এত এত থানা, যাই হোক তুমি যেমন লেখো, এরকম একটা ঠিকানা যেরকম তোমার বাসার, এরকম প্রত্যেকটা ডিভাইসের একটা করে ঠিকানা থাকে। ওই ঠিকানাটার নাম কি? ঠিকানাটার একটা স্পেশাল নামে ডাকা হয়, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তোমার বাসার ঠিকানা যেরকম, এই ঠিকানাটাও একই রকম। তোমার বাসার ঠিকানা দিয়ে বাসায় আসে পার্সেল, এই ঠিকানা দিয়ে তোমার কম্পিউটারে আসে পার্সেল। তার মানে ডেফিনেশনটা কি? চোখ অফ করে আমার সাথে মনে মনে বলো যে ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা করে ঠিকানা থাকে। যেমনটা ঢাকা সিটি কর্পোরেশনের প্রত্যেকটা বাসার একটা করে ঠিকানা আছে। তার মানে ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের একটা করে ঠিকানা থাকে। সেই ঠিকানাটাকেই বলা হয় ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস। বলো ডেফিনেশনটা ক্লিয়ার কিনা, মনের মধ্যে গেছে কিনা বলো, চোখ অফ করে লিখতে পারবা কিনা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তোমার ডেফিনেশনটা চোখ অফ করে লিখতে পারবা কিনা? চোখ অফ করে তো লিখবা না, চোখ অন করেই লিখবা। মানে চোখ অফ করে কি মনের মধ্যে আসবে কিনা বলো। ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা করে নির্দিষ্ট ঠিকানা থাকে। এই ঠিকানাটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। একজন বলছে ইউআরএল আর আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য, এগুলো আসবো আমরা আস্তে আস্তে। তার মানে ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের নির্দিষ্ট ঠিকানা থাকে, সেই ঠিকানাটার নামই হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস। এখন মনে প্রশ্ন আসে না যে ভাইয়া আমার বাসার ঠিকানা তো এরকম, যে রোড নাম্বার 2, অমুক রোড, অমুক অমুক এভিনিউ, অমুক জায়গা, তাইলে এই আইপি অ্যাড্রেসটা দেখতে কেমন? এটা মনে মধ্যে খুঁতখুত আসছে না, যে প্রত্যেকটা ডিভাইসের তো একটা ঠিকানা থাকে, এই ঠিকানাটা আসলে দেখতে কেমন? এই ঠিকানাটা আসলে দেখতে কেমন আসছে না মনের মধ্যে খুঁতখুত, যে এই ঠিকানাটা আসলে দেখতে কেমন? ইন্টারনেট প্রোটোকলের এই ঠিকানাটা আসলে দেখতে কেমন? প্রত্যেকটা ডিভাইসের ঠিকানাটা আসলে দেখতে কেমন? সো এইটা দুই রকমের দেখতে হইতে পারে। এটা দুইটা ভার্সন আছে। একটা ভার্সনের নাম হচ্ছে IPv6, IPv6। আরেকটা ভার্সনের নাম হচ্ছে IPv4। ঠিক আছে, তোমরা বিট বাইট সম্পর্কে পড়াশোনা করছো চ্যাপ্টার 3। বিট কি জিনিস, বিট কি জিনিস বুঝছো? বিট কি জিনিস পড়াশোনা করছো না? বিট কি জিনিস পড়াশোনা করছো না? বিট, বিট এই যে তুমি চ্যাপ্টার 3 এ 0 1 পড়তেছিলে, এগুলোকে বলা হয় এক একটা বিট। 0 আর 1 পড়তেছিলে, এগুলোকে বলা হয় কি? এক একটা বিট। 0 আর 1 পড়তেছিলে, এগুলোকে বলা হয় এক একটা বিট। মানে আমি যদি 0 1 লিখি, এখানে বলো তো কয়টা বিট? এখানে 4টা বিট। আমি যদি 1 0 1 0 লিখি, এখানে কয়টা বিট বলো তো? এখানে 5টা বিট। তার মানে 0 অথবা 1 এগুলোকে বলা হয় এক একটা করে বিট। বাইনারির প্রতিটা ডিজিটকে বলা হয় একটা করে বিট। এরপর আরেকটা জিনিস, আশা করি এটা তোমাদের চ্যাপ্টার 3 এর কনসেপ্ট, চ্যাপ্টার 3 এ ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। যে মনে করো তোমাকে আমি বললাম যে 2 এর টুস কমপ্লিমেন্ট পড়ছো না? টুস কমপ্লিমেন্ট। সো টুস কমপ্লিমেন্টের ওই জায়গাতে 8 বিটের, মনে করো এই জায়গাতে 8 বিটের একটা রেজিস্টার আছে বা 8 বিটের একটা জায়গা আছে, 1 2 3 4 5 6 7 8, মনে আছে? 8 বিট দিয়ে কাজ করতা টুস কমপ্লিমেন্টের, 8 বিট দিয়ে কাজ করতা, মনে আছে? 8 বিট দিয়ে কাজ করতা, মনে আছে? 8 বিট দিয়ে কাজ করতা। এখন যদি বলি যে 8 বিটের এই জায়গার মধ্যে তুমি কতগুলা বাইনারি সংখ্যা লিখতে পারবা? 8 বিটের এই জায়গার মধ্যে কতগুলা বাইনারি সংখ্যা লিখতে পারবা? কতগুলা বাইনারি সংখ্যা? এটা সহজভাবে বোঝানোর জন্য আমি তোমাদের এইভাবে বোঝাই। মনে করো একটা ঘর, এখানে কতগুলা বাইনারি সংখ্যা লিখতে পারবা? এই এক ঘর দিয়া কতগুলা বাইনারি সংখ্যা লিখতে পারবা সবাই? এক ঘর দিয়া কতগুলা বাইনারি সংখ্যা লিখতে পারবা? কয়টা? 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 8। এক ঘর দিয়া কতগুলা বাইনারি সংখ্যা লিখতে পারবা? এক ঘর দিয়া, 8 ঘরে চিন্তা বাদ দাও, এক ঘর দিয়া কতগুলা বাইনারি সংখ্যা লিখতে পারো? যারা এক বলতেছো তোমাদের পিটাবো। একটা ঘর দিয়া তুমি 2টা বাইনারি সংখ্যা লিখতে পারবা, আইদার এটা 0 অথবা 1। কয়টা সংখ্যা লিখছো? 2টা সংখ্যা লিখছো। একটা ঘর দিয়া তুমি 2টা বাইনারি সংখ্যা লিখতে পারবা, 2টা বাইনারি সংখ্যা লিখতে পারবা, আইদার 0 অথবা 1। 2টা বাইনারি সংখ্যা লিখতে পারবা। এখন যদি তোমাকে আমি 2টা ঘর দেই, যে 2টা ঘরে কতগুলা বাইনারি সংখ্যা লিখতে পারবা? কতগুলা? 2টা ঘরে কতগুলা বাইনারি সংখ্যা লিখতে পারবা? 4টা। 0 0 0 1 1 0 1 1। এটাকে সহজভাবে কেমনে বুঝি? ওই যে সম্ভাবনা পড়ছো না ছোটবেলায়, ওই রকম, যে এই ঘরে আমি 2টা সংখ্যা লিখতে পারি, এই ঘরেও 2টা সংখ্যা লিখতে পারি। তার মানে এইটা এবং এইটা, এবং মানে গুণ, এইটা এবং এইটা 2টা মিলে আমি কতগুলা সংখ্যা লিখতে পারবো? তার মানে এইটা ইনটু এইটা, মানে 4টা সংখ্যা আমি লিখতে পারবো। কয়টা সংখ্যা লিখতে পারবো? 4টা। বুঝতে পারছো?
এই ঘরের মধ্যেও আমি দুইটা সংখ্যা লিখতে পারি, এই ঘরের মধ্যেও ইন্ডিভিজুয়ালি আমি দুইটা সংখ্যা লিখতে পারি, 0 অথবা 1। তাহলে এইটা এবং এইটা একসাথে আমি কয়টা সংখ্যা লিখতে পারবো? এইটা এবং মানে গুণ, সো এইটা ইন্টু এইটা মানে 4টা সংখ্যা লিখতে পারবো। আমরা ভেঙে ভেঙেও দেখছি 0 0 0 1 1 0 1 1। তাহলে এখন যদি 3টা ঘর হয় বলো তো, 3টা ঘর হইলে কয়টা সংখ্যা লিখতে পারবা? 3টা ঘর হইলে কতগুলো সংখ্যা লিখতে পারবো বলো? 3টা ঘর হইলে কতগুলো সংখ্যা লিখতে পারবা? 8টা। ভেরি গুড। 3টা ঘর হইলে কতগুলো লিখতে পারবা? 8টা। 4টা ঘর হইলে? 4টা ঘর হইলে 16টা। ভেরি গুড। 4টা ঘর হইলে কয়টা? 16টা। ওকে, তার মানে 16 রে কি বলতে পারবা? মানে 2 টু দি পাওয়ার 4 এরকম বলতে পারবা। মানে যতগুলা ঘর 2 টু দি পাওয়ার ততগুলা সংখ্যা তুমি লিখতে পারো। তাইলে যদি তোমার 8টা ঘর হয়, এখানে কতগুলা বাইনারি সংখ্যা বা বাইনারি কম্বিনেশন তুমি লিখতে পারবা? 2 টু দি পাওয়ার 8টা। এতগুলা সংখ্যা তুমি লিখতে পারবা। ফিল করতে পারছো জিনিসটাকে? ম্যাথটাকে ফিল করতে পারছো? আশা করি ফিল করতে পারছো। মুখস্থ করা লাগে না এই জিনিসগুলা। এখন তোমার কাছে যদি বলি যে তোমার কাছে 32টা ঘর আছে, কয়টা ঘর আছে তোমার কাছে? 32টা। মনে করো 32টা ঘর আছে। এখানে কয়টা ঘর? এখানে 32টা ঘর। এখানে 32টা ঘর, 32টা ঘর, 32টা ঘর। তাহলে বলো তো কতগুলা সংখ্যা এখানে লিখতে পারো বাইনারিতে? 2 টু দি পাওয়ার 32। এত টি, তাই না? বলো আমার সাথে একমত? ইয়েস অর নো? 2 টু দি পাওয়ার 32 এতগুলা সংখ্যা তুমি লিখতে পারবা। ইয়েস অর নো? ইয়েস, জোরে বলো ইয়েস। ওকে, ভেরি নাইস। তার মানে এতগুলা সংখ্যা লিখতে পারবো। এটা অ্যাপ্রক্সিমেটলি কত জানো? 430 কোটি। অ্যাপ্রক্সিমেটলি 430 কোটি এতগুলা সংখ্যা তুমি এখানে লিখতে পারো। এতগুলা বাইনারি কম্বিনেশন, তো ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন এখানে বানানো সম্ভব, বা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা এখানে লেখা সম্ভব। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এতটুকু বুঝতে পারলে লাইফ ইজি হয়ে যাবে। সো আমাদের আইপি অ্যাড্রেস কি ছিল? ইন্টারনেট প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট অ্যাড্রেস। সো অ্যাড্রেসগুলা কয় রকমের হয়? বলছিলাম 2 রকমের হয়। একটা হচ্ছে, এগুলোকে বলা হয় ভার্সন। একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। 2 রকমের আইপি হইতে পারে একটা ডিভাইসকে। বর্তমানে ডিভাইস অনেক বেড়ে যাওয়ার কারণে IP6 নতুন করে ইন্ট্রোডিউস করছে, যেন আরো বেশি ডিভাইসকে তারা কানেক্ট করতে পারে। ঠিক আছে, সো IP4 এ এটা হচ্ছে 32 বিটের একটা অ্যাড্রেস। দেখো কম্পিউটারের অ্যাড্রেস এটাকে বাসাবাড়ির মতো 5/2, রোড নাম্বার 2, এভিনিউ 4 এরকম হবে? এটা তো বাইনারি দিয়ে হবে, বিট দিয়ে হবে, তাই না? সো IPv4 এ এটা হচ্ছে 32 বিটের একটা অ্যাড্রেস, 32 বিটের একটা ঠিকানা। IPv6 এ এটা হচ্ছে 128 বিটের একটা ঠিকানা, 128 বিটের একটা ঠিকানা। বুঝতে পারছো? সো IPv4টা নিয়ে আমরা পড়াশোনা করব। আমাদের সিলেবাসে IPv4 এর স্ট্রাকচারটা আছে। IPv4 32 বিট, তাই না? কত বিটের বলো? IPv4 কত বিটের? কত বিটের অ্যাড্রেস? 32 বিট। ওইখানে 8টা বিট এরকম এরকম ভাবে থাকে, মানে 8টা বিট 4টা সেগমেন্টে থাকে। ঠিক আছে, এরকম 8টা বিট 4টা সেগমেন্টে থাকে, এরকম 4টা সেগমেন্টে থাকে। ডট থাকে মধ্যে, ডট থাকে মধ্যে, ডট থাকে মধ্যে। সো এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এইটা একটা কম্পিউটারের অ্যাড্রেস। তোমার কম্পিউটারের জন্য এরকম একটা অ্যাড্রেস আছে, তোমার কম্পিউটারেরও এরকম একটা অ্যাড্রেস আছে, তোমার মোবাইলেরও এরকম একটা অ্যাড্রেস আছে, প্রত্যেকটা ডিভাইসের এরকম একটা অ্যাড্রেস আছে, প্রত্যেকটা ডিভাইসের এরকম একটা অ্যাড্রেস আছে। কি রকম অ্যাড্রেস? 32টা বিট, বাইনারি 32টা বিট দিয়ে এরকম একটা কোনো একটা কম্বিনেশন। কি আছে এটা আমাদের জানার দরকার নেই, এরকম কোনো একটা কম্বিনেশনে তোমার একটা অ্যাড্রেস আছে, কোনো একটা কম্বিনেশনে তোমার একটা অ্যাড্রেস আছে। ঠিক আছে, কোনো একটা কম্বিনেশনে তোমার একটা অ্যাড্রেস আছে। সো যেটা বলতেছিলাম যে 32 বিট দিয়া তুমি কতগুলো সংখ্যা বানাইতে পারবা? 2 টু দি পাওয়ার 32, মানে অলমোস্ট 430 কোটি, রাইট? 430 কোটি। ক্যালকুলেটরে দিয়া দেখো 430 কোটি হয়, অলমোস্ট 430 কোটি হয়, রাইট? অলমোস্ট 430 কোটি হয়। IPv6 দিয়া তুমি কতগুলো সংখ্যা বানাইতে পারবা? এটা 128 বিটের, মানে 2 টু দি পাওয়ার 128। এটা অনেক বড়, অনেক বড়, অনেক বড় একটা সংখ্যা, অনেক বড় একটা সংখ্যা। সো এটার প্রয়োজনীয়তা কেন আসছে? IPv6 এর প্রয়োজনীয়তা কেন আসছে? মনে করো বর্তমানে ডিভাইস সংখ্যা কি বাড়ছে না? মনে করো তুমি হচ্ছে রাজুকের মালিক, হ্যাঁ? সো ওই জায়গাতে মনে করো তোমার কাছে প্লট আছে 20টা, প্লট আছে 20টা। তুমি বিক্রি করতে পারবা কয়টা বলো তো? 21টা বিক্রি করতে পারবা? কয়টা বিক্রি করতে পারবা ম্যাক্সিমাম? কয়টা বিক্রি করতে পারবা ম্যাক্সিমাম বলো তো? কয়টা বিক্রি করতে পারবা? কয়টা বিক্রি করতে পারবা? 20টাই বিক্রি করতে পারবা। এখন তোমার IPv4 এ তোমার কাছে অ্যাড্রেস টোটাল বানাইতে পারবা কয়টা? কয়টা ইউনিক ঠিকানা বানাইতে পারবা? একটু আগেই দেখলাম আমরা 430 কোটি আমরা ঠিকানা বানাইতে পারবো। 430 কোটি ঠিকানা আমি বানাইতে পারবো। কিন্তু পৃথিবীতে যদি ডিভাইস সংখ্যা আরো বেড়ে যায়,
720 কোটি মানুষ, সবার যদি একটা করে ফোন থাকে তাইলেই তো এই 420 কোটি 430 কোটিতে হবে না। তার মানে ডিভাইস সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু IPv4 দিয়া দুনিয়ার সকল ডিভাইসকে কভার করাটা এখন নিয়ারলি ইম্পসিবল হয়ে যাচ্ছে, যে কারণে আমরা বর্তমানে IPv6 এই অ্যাড্রেস স্ট্রাকচারটা নিয়ে আসছি। IPv6টা হচ্ছে 128 বিটের, তার মানে 128 বিট মানে 2 টু দি পাওয়ার 128। এটা এতই বড় সংখ্যা, বলা হয় যে প্রত্যেকটা নুড়ি পাথর যেটা আছে, মনে করো এতটুকু একটা পাথর, প্রত্যেকটা পাথরকেও যদি দুনিয়াতে একটা অ্যাড্রেস দেওয়া হয় তাহলেও এই সংখ্যাটা শেষ হবে না, মানে এই অ্যাড্রেসটা শেষ হবে না। বুঝছো? তার মানে কেন IPv6 এর প্রয়োজন হলো, বুঝছো? কারণ IPv4 দিয়ে সবগুলা ডিভাইসের অ্যাড্রেস দেওয়া সম্ভব হচ্ছিল না, যে কারণে IPv6 নতুন করে আসছে। সো আমরা পড়াশোনা করতেছিলাম IPv4 নিয়ে, মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস 4 নিয়ে। সো এটা মূলত কয়টা বিটের একটা অ্যাড্রেস বলো, তাড়াতাড়ি বলো। কয় বিটের অ্যাড্রেস IPv4? কয় বিটের অ্যাড্রেস? কয় বিটের অ্যাড্রেস বলো তো IPv4? কত বিটের অ্যাড্রেস? কত বিটের অ্যাড্রেস? 32 বিটের একটা অ্যাড্রেস। তার মানে এই যে দেখতে পাচ্ছ, এটা কি একটা অ্যাড্রেস না? এটা মনে করো আমার ফোনের অ্যাড্রেস, আমার 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 ডিভাইসের অ্যাড্রেস। এখন মনে করো এই ডিভাইসটা, মানে এইটুকু মনে রাখা তোমার জন্য সহজ। 32টা বিট মনে রাখা কি সহজ? যে মনে রাখতে পারো, চোখ অফ করে যদি এটা বলতে পারো, মানে 2 মিনিট 1 মিনিট দেখে চোখ অফ করে বলতে পারো তোমার একটা চকলেট খাওয়াবো। আচ্ছা, মস্ত করার দরকার নেই। বলো এটা কি সহজ? মনে রাখা সহজ? মনে রাখা মানুষের পক্ষে নিয়ারলি ইম্পসিবল। সো আমরা কি করতে পারি, এই বাইনারি না লিখে এটা ডেসিমেল ভ্যালু লিখতে পারি, ডেসিমেল ভ্যালুটা মনে রাখতে পারি। এই যে 8 বিটের এই সংখ্যাটা, এটা তো বাইনারি সংখ্যা, এটার কি একটা ডেসিমেল ভ্যালু আছে না? এটার কি একটা ডেসিমেল ভ্যালু আছে না? একটা কি দশমিক ভ্যালু আছে না, দশমিক মান আছে না? ওইটা চাইলে আমরা মুখস্থ করতে পারি। মনে করো ওইটা যদি মুখস্থ করি তাহলে এরকম হবে 192.10.10.01 এইরকম একটা অ্যাড্রেস আমাদের মনে রাখতে পারি। তার মানে এইটারই ছোট ভার্সন হচ্ছে এটা, মানে এইটা আর এটা একই কথা, জাস্ট একটা বাইনারিতে লিখছি, একটা ডেসিমেলে লিখছি, একটা বাইনারিতে লিখছি, একটা ডেসিমেলে লিখছি, একটা বাইনারিতে লিখছি, একটা ডেসিমেলে লিখছি। বুঝছো? বুঝছো? তার মানে এইরকম দেখতে যে অ্যাড্রেসগুলো, সেগুলোকে কি বলে? আইপি অ্যাড্রেস। এরকম দেখতে যে অ্যাড্রেসগুলো, সেগুলোকে কি বলে? আইপি অ্যাড্রেস। তোমার ওয়াইফাই প্রোভাইডার যে আছে তারে বলবা যে ভাই আপনাদের FTP সার্ভারের লিঙ্কটা দেন, দেখবা যে তোমার এরকম একটা লিঙ্ক দিছে 192.10.10.10.01 এরকম একটা লিঙ্ক তোমাকে দিছে। সো এটা কি মূলত? এটা ডিরেক্ট অ্যাড্রেস তোমাকে দিছে, ডিরেক্ট ওই সার্ভারের অ্যাড্রেসটা তোমাকে দিছে। ঠিক আছে? ডিরেক্ট সার্ভারের অ্যাড্রেস তোমাকে দিছে। তাইলে আইপি অ্যাড্রেস যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে, কি লিখবা? প্রথমত আইপি অ্যাড্রেসের ডেফিনেশন লিখবা, চোখ অফ করো আর আমার সাথে বলো। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটা করে নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া থাকে, সেই অ্যাড্রেসটাকেই বলি হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস। যদি এটা ক নাম্বারে আসে তাহলে এখানেই শেষ। যদি খ নাম্বারে আসে তুমি বলবা আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। একটা হচ্ছে 32 বিটের, একটা 128 বিটের। IPv4 আমরা এতগুলো অ্যাড্রেস বানাইতে পারি, IPv6 এ এতগুলো অ্যাড্রেস বানাইতে পারি। IPv4 এর একটা অ্যাড্রেস দেখতে এইরকম, যেটা ডেসিমেল ভ্যালু এরকম, এটাই মূলত আমাদের প্রকৃতপক্ষে IPv4 এর একটা আইপি অ্যাড্রেস। বুঝছো? বলো ক্লিয়ার কিনা? যতটুকু বুঝাইছি একদম ক্লিয়ার কিনা বলো? যতটুকু বুঝাইছি একদম ক্লিয়ার কিনা? তুমি চাইলে ক্রোমে যাইতে পারো, ক্রোমে যে জাস্ট সার্চ করবা, এটা আমি তোমাকে দেখাচ্ছি। তুমি জাস্ট গুগলে যাবা, গুগলে লিখবা যে মাই আইপি অ্যাড্রেস, মাই আইপি অ্যাড্রেস। তুমি এখানে সার্চ করবা, মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করলে তুমি তোমার IPv4 এর অ্যাড্রেসটা পেয়ে যাবা। যে অ্যাড্রেসটা দেখতেছো এটা হচ্ছে আমার এই ডিভাইসের অ্যাড্রেস, আমি যেই ইন্টারনেটের সাথে যুক্ত ওই ইন্টারনেটের অ্যাড্রেসটা হচ্ছে এইটা, মানে আমি যেই সার্ভারের সাথে যুক্ত। বুঝছো? তার মানে আমার ডিভাইসের প্রকৃতপক্ষে অ্যাড্রেসটা হচ্ছে এইটা, আমার ডিভাইসের জন্য এই অ্যাড্রেসটা অ্যালোকেট করা। বুঝা গেছে? প্রত্যেকটা ডিভাইসের একটা করে এরকম অ্যাড্রেস আছে। ওকে, ডান। তাহলে আইপি অ্যাড্রেস কি লিখতে পারবা না? ওকে, এখন এই যে আমরা বলতেছিলাম যে আমাদের যে ফাইলগুলা, আমাদের ফাইলগুলো আমরা একটা নির্দিষ্ট সার্ভারে রাখছি, আমাদের ফাইলগুলো আমরা একটা নির্দিষ্ট সার্ভারে রাখছি, আমাদের ফাইলগুলো আমরা একটা নির্দিষ্ট সার্ভারে রাখছি। মনে করো আমাদের ফাইলগুলো আমরা একটা নির্দিষ্ট সার্ভারে রাখছি। এখন আমি তারে কেমনে বলবো? এই যে আমরা বলছিলাম না গত ক্লাসে আমরা কি করি, আমরা মূলত হচ্ছে কি বলতো, আমাদের নাম কি? আমাদের নাম হচ্ছে ক্লায়েন্ট, আর যে জায়গায় রাখা থাকে ওই জায়গার নাম কি বলতো? ওইটা কি? সার্ভার। যে জায়গায় রাখা থাকে ওই জায়গার নাম কি? ওটা হচ্ছে সার্ভার। তোমাদের মাইক্রোফোন কেমনে অন হচ্ছে? কার মাইক্রোফোন অন?
হ্যাঁ বলো। কি আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যাবে? আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যায়, ইন্টারনেট প্রোভাইডারকে বললেই হবে, বাট কথা হচ্ছে তুমি মাইক্রোফোন অন করছো কেন? আমি তো মাইক্রোফোন অফ করার অ্যাক্সেস দেওয়া। আচ্ছা, যার মাইক্রোফোনটা অন সে হচ্ছে একটু অফ করে ফেলো, হ্যাঁ? যদি কথা বলতে চাও আমি শেষে তোমাদের আনমিউট করার পারমিশন দিব না। ওকে, ওয়াইফাই প্রোভাইডারকে বললেই তারা ডেডিকেটেড আইপি দেয়, সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা কি করি? আমরা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাই। মনে আছে গত ক্লাসে পড়ছিলাম, সার্ভারকে রিকোয়েস্ট পাঠাই যে ভাই আপনার কাছে যে ফাইলটা আছে প্লিজ একটু দেখতে দেন না। সার্ভার কি করে বলো তো? সার্ভার কি দেয় তাড়াতাড়ি বলো। সার্ভার কি দেয় তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। সার্ভার কি দেয়? গত ক্লাসে পড়ছি, সার্ভার কি দেয় বলো। সার্ভার তোমাকে কি পাঠায় বলো তো? সার্ভার তোমাকে কি পাঠায়? রেসপন্স। এই তো, ভুলে গেলে হবে? সার্ভার তোমাকে পাঠায় রেসপন্স। রেসপন্স। এখন আমরা ঠিকানার অভাবে ভুগতেছিলাম এতদিন, যে আমি কোন ঠিকানায় চাইবো, যে আমি কোন ফাইলটা দেখতে চাই। এখন কিন্তু আমার কাছে ঠিকানা আছে, আমি জানি প্রত্যেকটা ডিভাইসের একটা করে ঠিকানা থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে নির্দিষ্ট ঠিকানা থাকে। সার্ভার হোল্ডাররা যারা যারা সার্ভার তৈরি করে, ওরা যেন কি করে, যারা ওয়েবসাইট তৈরি করে, ওয়েবসাইটের ফাইলটা রাখার সময় তোমার ওয়েবসাইটের একটা ফিজিক্যাল অ্যাড্রেস বানায় দেয়, তোমার ওয়েবসাইটটা একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসে রেখা দেয়। সো তুমি এখন কল করবা কিভাবে? ওই যে আমরা ছোটবেলায় একটা গেম খেলতাম না, কি জানি, গ্রাম এলাকায় ওরা বেশি খেলতা, ওই যে চোখে ধইরা যে ডাক দেয়, আইরে আমার বেলি, আইরে আমার অমুক, কেমনে জানি এটা, কি জানি নাম এটার, কানামাসি না, নাম কি? ওই যে চোখে ধইরা যে ডাক দেয়, আইরে আমার বেলি, আইরে আমার জবা, মানে ছদ্ম নামে যে ডাক দেয়, পরে আইসা কপালের মধ্যে একটা টোকা দেয়, পরে গেস করতে হয়, কানামাছি। হ্যাঁ, ওই রকম। এখন তোমার যে জায়গাটায় ফাইলটা আছে, তুমি এখন কি ওই ওয়েবসাইটে তুমি দেখতে চাও, কেমনে ডাক দিবা? আইরে আমার জবা। জবার এখন কেমন দেখতে? এই যে এমন দেখতে, 192 192 10.10.1, বুঝছো? আইরে আমার বেলি, বেলি এখন এরকম দেখতে, মানে এই অ্যাড্রেসে যে ওয়েবসাইটটা আছে এটা আমরা দেখতে দেন। সার্ভারে তুমি বললা যে এই অ্যাড্রেসে দুনিয়ার ইন্টারনেটের সাথে যুক্ত যত জায়গাতে যত কিছু আছে, আমি এত কিছু নিয়ে কনসার্ন না, এই জায়গাতে যা আছে এটা আমার দেখতে দেন, এই জায়গাতে যা আছে এটা আমরা দেখতে দেন। তারপর সার্ভার কি করবে? তোমার রেসপন্স পাঠাবে যে নেন ভাই দেখেন। বুঝছো ওভারঅল ঘটনা? বুঝছো ওভারঅল ঘটনা? বুঝছো? তার মানে তুমি দুনিয়াতে যত ওয়েবসাইট আছে সবগুলারই এক একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, তুমি জাস্ট ওই আইপি অ্যাড্রেস দিয়ে ডাক দিলেই ও চলে আসবে। ঠিক আছে? বিশ্বাস না হইলে তোমাদের যে ফেসবুক আছে, ফেসবুক যে আছে বা গুগল যে আছে, দেখো এই যে এটা হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস, গুগলের আইপি অ্যাড্রেস দেখো, গুগলের আইপি অ্যাড্রেস কোনটা? 142.250.191.78, 142.250.191.78। এইটা যদি আমরা একটা ব্রাউজারে লিখি, 142.250 তারপর 142.1250, কেন লিখলাম 250 ডট কত জানি ছিল, তারপর হচ্ছে 191.78, 191.78, 191.78। ঠিক আছে? আমি যদি এটা সার্চ করি, দেখো এটা কি google.com আমি লিখছি, www.google.com না, এরপরেও এটা গুগলের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখো এরপরেও এটা গুগলের ওয়েবসাইটে নিয়ে গেল, কেন? কারণ এটা হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস। আমি ডিরেক্ট আইপি অ্যাড্রেস ধরেও যাইতে পারি, পরে ওইটার মধ্যে পরে আসবো, এখানে কেমনে google.com হয়ে গেছে এটার মধ্যে একটু পরে আসবো। তার মানে আমি ডিরেক্ট আইপি অ্যাড্রেস ধরে কি করতে পারি? এক একটা ওয়েবসাইটে যাইতে পারি, ডিরেক্ট আইপি অ্যাড্রেস ধরে এক একটা ওয়েবসাইটে যাইতে পারি। বুঝতে পারছো? বলো মোটামুটি ক্লিয়ার কিনা? মোটামুটি ক্লিয়ার কিনা? একজন বলছে 79 দিলেও যাচ্ছে, হ্যাঁ, কারণ একটা বড় বড় কোম্পানি যেগুলো আছে ওদের আইপি অ্যাড্রেস একটা থাকে না, অনেক থাকে। ঠিক আছে? একটা অ্যাক্টিভ না থাকলে আরেকটা অ্যাক্টিভ করে দেয়। বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে ডান। তোমাদের কমেন্ট অনেক স্লোতে আসতেছে, আরো তাড়াতাড়ি কমেন্ট করতে হবে যে ক্লিয়ার চাই। তার মানে আমি যখন একটা ওয়েবসাইটকে দেখি, একটা ওয়েবসাইটে যখন দেখতে চাই, আমি আবার প্রথম থেকে একটু সাম আপ করি। আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো আমরা রাখতেছিলাম কোথায়? দূরবর্তী একটা সার্ভারে, দূরবর্তী একটা জায়গায়। এই রাখার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতেছিলাম হোস্টিং। এখন আমি সেখান থেকে ফাইলটা দেখতে চাই, এখন আমি কারে বলবো যে ভাই আমার ফাইলটা দেখতে চান? সে বলবে আমার কোন ফাইল দিব, তখন আমার অ্যাড্রেস ধরে ডাক দিতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটে যে অ্যাড্রেস আছে সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেস দুই রকম, একটা IPv4 একটা IPv6।
সো এখন যদি একটা ওয়েবসাইটকে আমি তার আইপি ধরে ডাক দিই তাহলে কি সে আমার কাছে চলে আসবে, মানে ওয়েবসাইটটা আমি দেখতে পারবো। এখন কথা হচ্ছে, কথা না, কথা হচ্ছে এই আইপি অ্যাড্রেস মনে রাখা কি সহজ নাকি বলো তো? এই আইপি যা, এই যে 192 আমি দেখা দেখা 2 বার লাগছে দেখা দেখা তুলতে, এটা মুখস্থ করা কি সহজ? ওইটা থেকে এটা সহজ, কিন্তু এটাও কি মনে রাখা সহজ কিনা? কেউ কি গুগলের পরিবর্তে google.com এর পরিবর্তে এটা মনে রাখবে বলো? কেউ কি google.com এর পরিবর্তে এটা মনে রাখবে বলো তো? কেউ কি google.com এর পরিবর্তে এটা মনে রাখবে? মনে রাখবে না। তার মানে আমাদের আইপি অ্যাড্রেসটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, যে কারণে আমরা একটা কাজ করি, আমরা আইপি অ্যাড্রেস মনে না রেখে আমরা মনে রাখি তার ইংরেজি একটা নাম, তার ইংরেজি একটা নাম। একজন বলতেছি ইনস্টাগ্রামের আইপি কি খুঁজে বের করে ইনস্টাগ্রাম চালাও যাও। ওকে, সো আমাদের এখন যেটা লাগবে, কারণ আইপি অ্যাড্রেসটা মনে রাখা কঠিন, আমরা এখন কি করব, আমরা আইপি অ্যাড্রেস মনে রাখবো না, আমরা আইপির কোরেসপন্ডিং একটা ইংরেজি নাম মনে রাখবো, যেটার নাম হচ্ছে ডোমেইন। তার মানে তুমি যে দেখো www.google.com এটা একটা ডোমেইন, facebook.com এটা একটা ডোমেইন, তারপর যে কোনো ওয়েবসাইটের উপরে যে নাম দেখো এটা একটা ডোমেইন। তার মানে একটা ওয়েবসাইটে ডিরেক্ট আইপি ধরেও যাইতে পারি, ডিরেক্ট অ্যাড্রেস ধরেও যাইতে পারি, অথবা ইংরেজি নাম দিয়েও আমরা যাইতে পারি, ইংরেজি নাম দিয়েও যাইতে পারি। ঠিক আছে? ওকে, এখন আমাকে একজন বলো যে তুমি একটা ফেসবুক বানাইছো, বা তুমি একটা আইপি অ্যাড্রেস বানাইছো, বা তুমি একটা ওয়েবসাইট বানাইছো, ওই ওয়েবসাইটটা হোস্ট করার পরে মানে রাখার পরে তুমি একটা আইপি অ্যাড্রেস পাইছো, যে তোমার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস এইটা। ঠিক আছে? তোমার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে করো এইটা, তোমার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে করো এইটা। এখন তুমি মনে করো একটা ডোমেইনও কিনছো, তোমার ডোমেইনটার নাম হচ্ছে decoder.com, এটা হচ্ছে তোমার ডোমেইন। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ডোমেইন। এখন তুমি চাচ্ছ ওই লেখাটা দিয়ে যদি কেউ ব্রাউজারে মানে লিংকে যদি ওই লেখাটা লেখে তাহলে এই আইপি অ্যাড্রেসে যাক। এখন কথা হলো তুমি যে এই ডোমেইনে লিখলে, মানে এইটা লিখলে যে এখানেই যাবে, এটা তুমি কেমনে সম্ভব? এইটা কেমনে সম্ভব? এইটা কেমনে সম্ভব বলো তো? এইটা কেমনে সম্ভব? এটা কি সম্ভব? কারণ এই ডোমেইনের সাথে যে এই আইপিটাই লিংক আপ করা আছে, এটা আমি কেমনে জানবো? প্রশ্ন আসে মাথার মধ্যে, তাই না? আমরা মনে করো যে আইপি অ্যাড্রেসটা মনে রাখা কঠিন, তাই তার একটা ইংরেজি ফর্ম আমরা মনে রাখতে চাচ্ছি, একটা ইংলিশ ভার্সন আমরা মনে রাখতে চাচ্ছি। এখন কথা হচ্ছে এই ইংলিশ ভার্সনটার সাথে যে এই আইপি অ্যাড্রেসটাই কানেক্টেড, এইটা মনে রাখবো কেমনে, বা এটা কে বলে দিবে? তাই তো মনের মধ্যে প্রশ্ন আসে। সো এখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। বলো, একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে কিনা? একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে কিনা? মনে করো তুমি তোমার কথাই চিন্তা করো, তুমি হচ্ছে নবাবজাদা। তুমি হচ্ছে নবাবজাদা, তুমি মনে করো ইংরেজি ভার্সনটাই মনে রাখবা, তুমি আইপি অ্যাড্রেস মনে রাখতে পারো না। আর একজন তুখোর মেধাবী স্টুডেন্ট আছে, মনে করো যে হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট, এ হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট, এ হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? এখন তুমি হচ্ছে কি নবাবজাদা, তুমি কি মনে রাখতে পারো না, তুমি হচ্ছে বললা আমি ইংরেজিটাই মনে রাখবো, সে হচ্ছে তার আইপি গুলা মনে রাখবে। তাইলে এখন যদি তুমি একটা তার আইপি বলো যে 192.10.10.10, আমি এই ওয়েবসাইটটা দেখতে চাই, তোমার অ্যাসিস্ট্যান্ট সে তো খুব মেধাবী, সে কি করবে, তার বইপত্র খুলে 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 সে বের করবে, আচ্ছা এই আইপিটার, আচ্ছা সরি আমি উল্টা বলতেছি, মনে করো তুমি বললা যে তুমি decoder.com এই ওয়েবসাইটটা দেখতে চাও, তুমি জাস্ট ইংরেজি নাম বললা, কারণ তুমি কম মুখস্থ করতে চাও, তুমি এত বেশি মুখস্থ করতে চাও না, সো তুমি ইংলিশ নামটাই মনে রাখতেছো। সো এখন তোমার যে অ্যাসিস্ট্যান্ট সে কি করবে, সে একটা বইপত্র মিলে খুলে খুলে দেখবে যে আচ্ছা decoder.com এর আইপিটা কোনটা, খুঁজে দেখি। সে তো তোমার অনেক প্রো একজন মানুষ, সে এটা খুঁজে বের করবে। সে কি বের করবে? সে তোমার এই decoder.com এর যে আইপিটা, সেই আইপিটা মনে করো খুঁজে বের করলো। আইপিটা কেমন? 192 বা 162.10.10.10। সে তোমার আইপিটা খুঁজে বের করলো। এখন এই আইপি দিয়ে রিকোয়েস্টটা কই যাবে বলো তো? এই আইপি দিয়ে রিকোয়েস্টটা যাবে সার্ভারে, সার্ভার থেকে তুমি দেখতে পারবা ফাইলটা। তার মানে আগে আমাদের কমিউনিকেশনটা ডিরেক্ট হচ্ছিল, যে আমি এই নাম ধরে ডাক দিয়েছিলাম যে আইরে আমার বেলি, সার্ভার থেকে বেলি চলে আসতেছিল, রাইট? আমি আগে ডিরেক্ট কিন্তু ডাক দিতে পারতেছিলাম, মনে আছে? আগে কিন্তু আমি ডিরেক্ট ডাক দিতে পারতেছিলাম যে আইরে আমার অমুক, ডিরেক্ট অমুক চলে আসতেছিল। কিন্তু যদি আমরা ইংরেজি নাম মনে রাখতে চাই, সার্ভারের মানে হচ্ছে প্রকৃতপক্ষে আইপি অ্যাড্রেসটা মনে রাখতে না চাই, তাহলে আমাদের কি লাগবে বলতো? আমাদের
তাইলে একজন কি লাগবে বলো তো, যদি আমরা আইপিটা মনে রাখতে না চাই, তাইলে সবার প্রকৃতপক্ষে কি লাগবে বলো তো, একজন অ্যাসিস্ট্যান্ট। একজন কি লাগবে বলো তো, একজন অ্যাসিস্ট্যান্ট। ভেরি গুড। আইপি আমরা যদি আইপি অ্যাড্রেস মনে রাখতে না চাই, যদি তার ইংরেজি নামটা মনে রাখতে চাই, কি লাগবে আমাদের, একজন অ্যাসিস্ট্যান্ট, রাইট, একজন অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব। তোমরা ইররিলেভেন্ট প্রশ্ন করতেছো অনেকে, ভাই ওই অমুক ইনস্টাগ্রামের একই কত কিছু যে করবা, ইনস্টাগ্রামের আইপি খুঁজো। আচ্ছা, সো আমাদের কি লাগবে বলো তো, একজন অ্যাসিস্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট। সো অ্যাসিস্ট্যান্ট নাকে বলা হয় হচ্ছে ডোমেইন নেম সার্ভার। এটার নাম কি, ডোমেইন নেম সার্ভার। মানে এটাও এক প্রকার সার্ভারই, এটাও এক প্রকার সার্ভারই, বাট এর কাজ হচ্ছে নির্দিষ্ট, এর কাজ হচ্ছে নির্দিষ্ট। এ জাস্ট আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করে দেয়। ঠিক আছে, আমরা সার্ভারকে রিকোয়েস্ট দিলে সে রেসপন্স দেয় না। তার মানে এই ডোমেইন নেম সার্ভার বা ডিএনএস সার্ভার, এটাকে মনে করতে পারো একটা ওই অ্যাসিস্ট্যান্টের মতো। এটা তোমার কি, এটা তোমার ওই অ্যাসিস্ট্যান্ট, এটা তোমার ওই অ্যাসিস্ট্যান্ট যে কি করে সবগুলো আইপি অ্যাড্রেস মনে রাখে, সবগুলো আইপি অ্যাড্রেস তার মনে আছে। এখন তুমি যদি তাকে বলো যে এটা আমি জানতে চাচ্ছি decoder.com-এ, decoder.com-এ, সে কি করবে, তার মধ্যে খুঁজবে, আচ্ছা decoder.com-এর আইপি অ্যাড্রেস কোনটা 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 খুঁজে 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 দেখে সে আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করবে। আইপি অ্যাড্রেস যখন তুমি খুঁজে পেয়ে যাবা, তখন তুমি ওই আইপি অ্যাড্রেসটা সে কার কাছে ফরওয়ার্ড করবে, ওই আইপি অ্যাড্রেস দিয়ে সে রিকোয়েস্ট দিবে হচ্ছে তোমার যেই জায়গাতে আছে ফাইলটা, মানে তোমার সার্ভারে, মানে ওয়েবসাইটের সার্ভারে, এবং সেখান থেকে তুমি হচ্ছে তোমার ফাইলটা দেখতে পারবা। মানে এ হচ্ছে তোমার মিডল ম্যান। সে হচ্ছে কি মনে করে, কি মনে রাখে যে কোন ডোমেইনের অ্যাড্রেসে, মানে কোন ইংরেজি লেখাটার জন্য কোন আইপি অ্যাড্রেস বরাদ্দ আছে, কোন আইপি অ্যাড্রেস বরাদ্দ আছে, কোন ইংরেজি লেখাটার জন্য কোন আইপি অ্যাড্রেস বরাদ্দ আছে। তুমি কিন্তু এই ইংরেজি লেখাটা মন মতো সবাই নিতে পারবা না। এটা কেউ যদি আগে নিয়ে ফেলে, তুমি এটা জীবনেও নিতে পারবা না। তুমি এখন যে oppersclassroom.com এটা জীবনেও কিনতে পারবা না, accrecords.com এটা জীবনেও কিনতে পারবা না। তার মানে এই লেখাটা ইউনিক, এই ইংরেজি শব্দটা ইউনিক, এই ইংরেজি ডোমেইনটা এটা ইউনিক, এবং এটার সাথে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাও ইউনিক। সো ডিএনএস সার্ভারটা কি, ডিএনএস সার্ভারের পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সার্ভার, যেটা মূলত মনে রাখে যে কোন ডোমেইনের জন্য কোন আইপি অ্যাড্রেস বরাদ্দ, কোন ডোমেইনের জন্য কোন আইপি অ্যাড্রেস বরাদ্দ। বুঝছো, বুঝছো, বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার, বুঝতে পারছো? নোট করা লাগবে না, ক্লাস শেষে ছোট ছোট করে নোট করবে। আমি গত ক্লাসে তো বলছি আপার বাড়ি $1 বিলিয়ন দিব, এমনিতে দিয়ে দিবে। এখন $1 বিলিয়ন তুমি আনবা কই থেকে? 1 বিলিয়নে কয়টা শূন্য, এটাকে ক্যালকুলেট করো, তারপরে আবার ডলারের টাকায় কনভার্ট করো, বুঝতে পারবা যে 1 বিলিয়ন কয় টাকা। ডোমেইন কি কিনা লাগে? হ্যাঁ, ডোমেইন কিনা লাগে। বুঝতে পারছো? ইররিলেভেন্ট প্রশ্ন করো না। ওকে, ক্লিয়ার, ওকে, ডান। তার মানে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা কি থাকে, অ্যাড্রেস থাকে, যেটাকে বলি আমরা আইপি অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেসটা আমরা মনে রাখতে চাই না, যে কারণে কি রাখছি, একটা কম্পিউটারে রাখছি, একটা ডিএনএস সার্ভারে রাখছি, যে হচ্ছে মনে রাখার কাজটা করুক। সে মনে রাখুক, আমাদের যায় আসে না, সে মনে রাখুক, আমাদের যায় আসে না। আমরা কি করি, আমরা তারে জিজ্ঞেস করি যে আমার অমুক ওয়েবসাইটটায় যাও, আমার decoder.com ওয়েবসাইটটায় যাও। সে কি করে, সে খুঁজে আইপিটা, যে আইপিটা কত, এখন ওই আইপিতে সে ফরওয়ার্ড করে, তখন সেখান থেকে ফাইলটা তুমি দেখতে পাও। তার মানে আমাদের কষ্টটা কমে গেছে। তার মানে ডোমেইন বলতে কি বোঝায়, এখন যদি তোমাকে বলি ডোমেইন বলতে কি বোঝায়, বল, ডেফিনেশনটা একদম মাথার মধ্যে চলে আসা উচিত চোখ অফ করলে, যে এই দুনিয়ার, মানে তুমি তো এমন বলবা না, যে ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা করে নির্দিষ্ট ঠিকানা থাকে, যেটাকে আমরা বলি কি, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রত্যেকটা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের যে ইংরেজি ফর্ম, সেটাকে আমরা বলি কি, ডোমেইন। বোঝা গেছে? প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের যে ইংরেজি ফর্ম, সেটাকেই বলি আমরা ডোমেইন। ভাই ফেসবুক গুগলের আইপি অ্যাড্রেস কি মুখস্থ করা লাগবে? না রে ভাই, করা লাগবে না। ইনস্টাগ্রামেরটা মুখস্থ করতে পারো, ফেসবুক গুগলেরটা লাগবে না। আচ্ছা, কোনোটাই লাগবে না, ঠিক আছে? তার মানে ডোমেইন বলতে কি বোঝায়, ডোমেইন বলতে বোঝায় হচ্ছে ডোমেইন নেম হচ্ছে একটা স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস। আগেরগুলাকে আমরা নাম্বার অ্যাড্রেস পড়ছিলাম, আইপি কি একটা নাম্বার অ্যাড্রেস, তাই না? ওইখানে নাম্বার ছিল শুধু। আর ডোমেইন হচ্ছে টেক্সট অ্যাড্রেস, যা একটা ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে।
বা নির্দেশ করে, যেটাই বলো না কেন। তার মানে আইপি অ্যাড্রেসের যে টেক্সট ফর্মটা, যে লিখিত ফর্মটা, যে হচ্ছে ওইটা তো গাণিতিক ফর্ম, এটার যে টেক্সট ভার্সনটা, টেক্সট বলতে বোঝা যাচ্ছে এবিসিডি এগুলা, এটা যে টেক্সট ভার্সনটা এটাকে বলে কি তোমার ডোমেইন। তার মানে আইপি অ্যাড্রেসের টেক্সট ভার্সনটাকে বলা হয় কি ডোমেইন। সারমর্ম হচ্ছে এতটুকু কথা। এখন ডেফিনেশন লিখতে হলে বানায় লিখবা, মনের মতো মাধুর্য মিশায় যত সৌন্দর্য করা যায়, খাতার কোনায় যেরকম ফুল লেখো এরকম ফুল লেখার ডেফিনেশন দিবা সুন্দর করে। যে ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, যেটাকে বলে আমরা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস। ওই আইপি অ্যাড্রেসের যে টেক্সট ফর্ম সেটাকে বলি আমরা ডোমেইন। অর্থাৎ ডোমেইন প্রতিটা আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। বলো ডেফিনেশনটা মনের মধ্যে যাচ্ছে কিনা? আর কখনো বই পড়তে হবে কিনা ডেফিনেশন? আর অনেকে বলছে ভাই বই কি পড়বো, বই পড়ার দরকার নেই, ক্লাস করবা আর কিছু লাগবে না। ক্লাস করবা, ক্লাসের শেষে প্র্যাকটিস করবা, আমি যতটুকু বলি ততটুকু করবা, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। ক্লিয়ার? বলো বইয়ের কি দরকার? বইয়ের থেকে ডেফিনেশন যেটা পড়বা এটা তো তোমার মাথার মধ্যে আমি ঢুকাই দিচ্ছি, চোখ অফ করলে যেন তোমার মধ্যে ডেফিনেশন ভাসে, এটা তো আমি এমনিই দিয়ে দিচ্ছি। আর কি লাগবে বলো তো? স্বতন্ত্র কি? এই স্বতন্ত্র বুঝো না তুমি, দেশের রাজনীতি বুঝো না তুমি, আর কি বুঝবা? স্বতন্ত্র বুঝো না? স্বতন্ত্র পার্টি আছে না, স্বতন্ত্র কি এটা বুঝো না? স্বতন্ত্র মানে হচ্ছে যে কোনো দলের না, সে নিজেই মানে নিজেই নিজের প্রতিনিধিত্ব করে, এরকম মানে নিজেই নিজে ইউনিক। স্বতন্ত্র মানে ইউনিক, ঠিক আছে? কারোর সাথে কারো মিল নাই। বুঝছো? সবাই একটা করে ক্লিয়ার কমেন্ট করো। তোমরা কমেন্ট করো না, তোমাদের একটা অসুবিধা, তোমরা কমেন্ট করো না। আচ্ছা, ডেফিনেশনটা আরেকবার ডোমেইনের, ঠিক আছে? চোখ অফ করো আর আমার সাথে বলো, ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট করে অ্যাড্রেস থাকে। যেই অ্যাড্রেসটার নাম আমরা দেই না তো, যে অ্যাড্রেসটার নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রত্যেকটা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের যে টেক্সট ভার্সন বা টেক্সট ফর্ম সেটাকে আমরা বলি হচ্ছে তার ডোমেইন। এবং প্রত্যেকটা ডোমেইন আসলে তার আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। দ্যাটস ইট। ওকে, ডান ডান ডান, ক্লিয়ার। সো এখন এই ডোমেইনের আমাদের কিছু অংশ পড়বো। এখন ডোমেইনের কিছু অংশ আমরা শিখবো। সো ডোমেইনের কিছু অংশকে এইরকমভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, সেকেন্ড লেভেল ডোমেইন, আর একটা হচ্ছে থার্ড লেভেল ডোমেইন বা সাব ডোমেইন। বুঝছো? এটা হচ্ছে ঐচ্ছিক। প্রথম দুইটা হচ্ছে একদম দেওয়াই লাগবে, মাস্ট। প্রথম দুইটা মাস্ট, একটা ডোমেইনে প্রথম দুইটা অংশ থাকাই লাগবে, টপ লেভেল ডোমেইন এবং সেকেন্ড লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন এবং সেকেন্ড লেভেল ডোমেইন থাকাই লাগবে। বাট এই যে থার্ড লেভেল ডোমেইন বা সাব ডোমেইন, এটা তোমার থাকতেও পারে, নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, থাকলে থাকলো, না থাকলে নাই। তার মানে প্রত্যেকটা ডোমেইনের তিনটা অংশ থাকে, দুইটা একদম লাগবেই, আর একটা হচ্ছে ঐচ্ছিক, যেটা লাগতেও পারে নাও লাগতে পারে। একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার কি, সেকেন্ড লেভেল ডোমেইন। এখন মনে করো তোমাকে একটা ডোমেইন লিখলাম, কি ডোমেইন? oparsclassroom.com। ওকে, oparsclassroom.com। এই জায়গাতে এই যে অপার্স ক্লাসরুম এতটুকু দৈর্ঘ্য, এটা কি বলতো? এটা হচ্ছে তোমার সেকেন্ড লেভেল ডোমেইন। মানে আমি যদি সংক্ষেপে লিখি এসএলডি, সেকেন্ড লেভেল ডোমেইন। এই জায়গায় পুনরূপ আছে, সেকেন্ড লেভেল ডোমেইন, ঠিক আছে, এসএলডি। তারপর এই যে .com, .bd, .in, .net যত কিছু আছে এগুলোকে বলা হয় টিএলডি, টপ লেভেল ডোমেইন। বুঝতে পারছো? এটুকুকে বলা হয় টপ লেভেল ডোমেইন, মানে ডোমেইনের বিভিন্ন অংশকে আমরা নাম দিচ্ছি এক একটা। oparsclassroom.com এটার সাথে লিংক আপ আছে কি, ওই oparsclassroom.com এর যে আইপি অ্যাড্রেসটা সেটা। সো এই নামের কিছু অংশকে আমরা একটা নাম দিচ্ছি। প্রকৃতপক্ষে নামটুকুকে বলি আমরা সেকেন্ড লেভেল ডোমেইন, এবং লাস্টে .com এটা এরকম দেখা যায় কেন ধরো। সো লাস্টের টুকু, ডটের পরে যতটুকু থাকে, এটা .bd হইতে পারে, .net হইতে পারে, তারপর হচ্ছে তোমার .xyz হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে, .edu হইতে পারে। এগুলাকে বলা হয় কি টপ লেভেল ডোমেইন। এগুলাকে কি বলে? টপ লেভেল ডোমেইন। আর প্রকৃতপক্ষে যে নামটুকু সেটাকে বলে সেকেন্ড লেভেল ডোমেইন। এরপর থার্ড লেভেল ডোমেইন, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন তোমরা বর্তমানে যে ওয়েবসাইটটায় ক্লাস করতেছো সেটার লিংক কি বলতো? সেটার লিংক কি? সেটার লিংক হচ্ছে decoder26.oparsclassroom.com। তার মানে এর আগে আরো কিছু যুক্ত থাকতে পারে, নাও থাকতে পারে। তার মানে আমি যদি এখন লিখি decoder26, মানে আমাদের ওয়েব অ্যাপের লিংক যেটা .oparsclassroom.com, তার মানে এই decoder26টা হয়ে যাবে হচ্ছে সাব ডোমেইন। এটাকে বলা হচ্ছে সাব ডোমেইন, ঠিক আছে? এটা হচ্ছে হলো সাব ডোমেইন, বা এটাকে বলা হয় থার্ড লেভেল ডোমেইন। এটাকে বলা হয় থার্ড লেভেল ডোমেইন, ঠিক আছে, বা সাব ডোমেইন, যেটাই বলো না কেন, সাব
ডোমেইন। বুঝতে পারছো? এটা থাকতেও পারে, না থাকলেও সমস্যা নেই। যেমন এএসডি শপ মানে বা অপার্স ক্লাসরুমে তুমি যদি যাও, অপার্স ক্লাসরুমে তুমি যদি যাও, অপার্স ক্লাসরুমে কি লিখলাম এটা, অপার্স ক্লাসরুমে তুমি যদি যাও তখন দেখবা যে এটা শুধুমাত্র oparsclassroom.com, শুধুমাত্র কি oparsclassroom.com। আবার এই লিঙ্কে তুমি যদি ডিকোডার 26 মানে আমাদের ওয়েব অ্যাপে যাও, ডিকোডার 26 আচ্ছা লেখা হয় নাই .oparsclassroom.com, তুমি যদি এইটাই যাও তখন দেখো এটা শুরুরটুকু কি তোমার সাব ডোমেইন, এর পরেরটুকু কি তোমার সেকেন্ড লেভেল ডোমেইন, লাস্টের .comটা কি তোমার .comটা হচ্ছে তোমার টপ লেভেল ডোমেইন। বুঝছো? সাব ডোমেইন থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখো মেইন ওয়েবসাইটে কিন্তু সাব ডোমেইন নাই, সাব ডোমেইনটা একটা বিশেষ কাজে তুমি ইউজ করতে পারো, যেমন ডিকোডারের জন্য ডিকোডার 26, তারপর ম্যাথের জন্য ম্যাথ 26, এরকম, রাইট? সো এক একটা কাজে তুমি ইউজ করলে করতেও পারো, না করলে নাই, দরকার নাই। ঠিক আছে? তার মানে এই যে আগেরটুকু সাব ডোমেইনটুকু বা থার্ড লেভেল ডোমেইনটুকু, এটুকু কি এটুকু এটুকু দরকার নাই, থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, থাকলে খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, ডাজন্ট ম্যাটার, মানে থাকলে থাকলো, না থাকলে নাই। বাট সেকেন্ড লেভেল ডোমেইনটুকু তোমার থাকাই লাগবে, টপ লেভেল ডোমেইনটুকু তোমার থাকাই লাগবে। তার মানে এই এতটুকু তোমার মাস্ট, এতটুকু তোমার মাস্ট। বুঝছো? বুঝিতে পারছো? ওকে, টপ লেভেল থার্ড লেভেল ডোমেইনটা তোমার অপশনাল। এখন আমাদের এই থার্ড লেভেল ডোমেইনটা, থার্ড লেভেল ডোমেইন কি, যে শেষে যেটা থাকে .com, .net, .bd, .xyz, .edu, এই জিনিসগুলোকে বলা হয় কি থার্ড লেভেল ডোমেইন। এখন এই থার্ড লেভেল ডোমেইনকে দুইটা ভাগে ভাগ করা হয়, থার্ড লেভেল ডোমেইনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। একটার নাম কি, একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। জেনেরিক ডোমেইনটা হচ্ছে যে এটা কোন ধরনের প্রতিষ্ঠান এটা মিন করে, কোন ধরনের প্রতিষ্ঠান, কোন ধরনের প্রতিষ্ঠান, কোন ধরনের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান সে অনুযায়ীও কিন্তু এই টপ লেভেল ডোমেইনটা হয়। আরেকটা থাকে হচ্ছে কান্ট্রি ডোমেইন, এটা দিয়ে মূলত দেশ বোঝা যায়, দেশ বোঝায়। ঠিক আছে? যেমন বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোর মধ্যে কি থাকে .gov.bd, ঠিক আছে? বাংলাদেশের সবগুলো গভর্নমেন্ট ওয়েবসাইটে তুমি দেখবা যে এরকম থাকে, যে মনে করো যে আমি যদি কি একটা ওয়েবসাইট, মনে করো যে বাংলাদেশের কোনো একটা দপ্তরের নাম হচ্ছে ডিজিএম, মনে করো আমি জাস্ট লিখলাম। সো এই ওয়েবসাইটটার এইটুকু হচ্ছে তার কি, এটুকু হচ্ছে তার সেকেন্ড লেভেল ডোমেইন, এরপর .gov.bd এরকম থাকে, তাইলে লাস্টে .gov.bd এই সবটাই কি বলতো, সবটাই হচ্ছে তার টপ লেভেল ডোমেইন। এই সবটাই কি তার বলতো, সবটাই টপ লেভেল ডোমেইন। ওই টপ লেভেল ডোমেইনকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে জেনেরিক অংশ আর একটা হচ্ছে কান্ট্রি অংশ। তার মানে এই যে .bd এইটুকু হচ্ছে কান্ট্রি অংশ, আর এই .gov এটা হচ্ছে জেনেরিক, মানে কি ধরনের প্রতিষ্ঠান এটার অংশ। কি ধরনের প্রতিষ্ঠান? এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান। এরকম অনেক জেনেরিক নাম আছে, যেমন .com মিন করে এটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান। .mil মিন করে এটা একটা মিলিটারি প্রতিষ্ঠান। .gov মিন করে এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। .edu মিন করে এটা শিক্ষা প্রতিষ্ঠান। .net মিন করে এটা একটা নেটওয়ার্ক সার্ভিস প্রতিষ্ঠান। .org মিন করে এটা অলাভজনক, মানে নন প্রফিটেবল অর্গানাইজেশন। তারপর .int মিন করে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট। বলো কয়েকার ক্লিয়ার কিনা, বলো তো ক্লিয়ার কিনা, বলো 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 বলো, ক্লিয়ার ক্লিয়ার, বলো তো। ঠিক আছে, আচ্ছা আরেকবার, আমাদের ডোমেইনে আমরা ইংরেজি নামটাকে বলতেছিলাম ডোমেইন। ডোমেইনের তিনটা অংশ, একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, একটা সেকেন্ড লেভেল ডোমেইন, একটা থার্ড লেভেল ডোমেইন। সবার শেষে ডটের পরে যেটা থাকে সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, ওই অংশটুকু পুরাটা টপ লেভেল ডোমেইন। এর আগে যে ইংলিশ নামটা থাকে সেটাকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেইন, আর একদম শুরুতে যেটা থাকে সেটাকে বলা হয় থার্ড লেভেল ডোমেইন। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলে সমস্যা নেই। ঠিক আছে? এখন এই যে টপ লেভেল ডোমেইন, এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জেনেরিক ডোমেইন যেটা মিন করে কোন ধরনের প্রতিষ্ঠান, আর এটা হচ্ছে কান্ট্রি ডোমেইন যেটা মিন করে কোন ধরনের দেশ। তার মানে ডিজিএম মনে করো এটা কি তোমার সেকেন্ড লেভেল ডোমেইন, ডটের পরে বাকি অংশটুকু মনে করো তোমার থার্ড লেভেল ডোমেইন, সরি তোমার টপ লেভেল ডোমেইন। ওই টপ লেভেল ডোমেইনের দুইটা অংশ হইতে পারে, একটা অংশ জেনেরিক পারপাস মিন করতে পারে যেটা কোন ধরনের প্রতিষ্ঠান, কোন দেশের প্রতিষ্ঠান এটাও মিন করতে পারে। সো একটা অংশ .gov এটা মিন করতেছে কোন দেশের, মানে কান্ট্রি ডোমেইন। .bd এটাকে বলতেছি জেনেরিক, সরি .gov কে বলতে জেনেরিক ডোমেইন, .bd এটাকে বলতেছি আমরা কান্ট্রি ডোমেইন। বুঝছো?
ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ডান। সো এই জায়গা থেকে এতগুলা মনে রাখলেই হবে। বর্তমানে আরো অনেক জেনেরিক ডোমেন আছে, .xyz, আরো অনেক কিছু আছে, এতগুলা লাগবে না। আমাদের বইয়ে যতটুকু আছে এর থেকে বেশি এখানে আছে, এতগুলা লাগবে না। ওকে, এখন আরেকটা সমস্যায় পড়লাম। কি সমস্যা? আপনি বললেন ভাইয়া প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট করে ঠিকানা থাকে। মনে করো তোমার বাসার একটা ঠিকানা আছে, হ্যাঁ, তোমার বাসার ঠিকানায় আসলো, মনে করো তোমার 7 তলায় বাসা, 7 তলায় তোমার বাসা পর্যন্ত আসলো ওই ঠিকানা দিয়ে। এখন সে যাইতে চায় হচ্ছে মনে করো একটা বেডরুমে, সেকেন্ড বেডরুমে যাইতে চায়, তাইলে সেটার জন্য কি তুমি কিছু বলছো? তোমার এই বাসার ভিতরে তো অনেকগুলো রুম হইতে পারে, অনেকগুলো ওয়েব পেজ হইতে পারে, একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ হইতে পারে। তাহলে কোন ওয়েব পেজে যাবা সেটারও তো বলা লাগবে, তাই না? কোন ওয়েব পেজে যাবা সেটাও তো তোমার বলা লাগবে, তাই না? সো আমাদের প্রত্যেকটা ওয়েব পেজের যাওয়ার জন্য আরো কিছু অংশ আমার ডোমেইনের সাথে যুক্ত হওয়া লাগে। প্রত্যেকটা ওয়েব পেজে যাওয়ার জন্য ডোমেইন দিয়ে ওয়েবসাইট পর্যন্ত যাইতে পারবা, কিন্তু এরপর প্রত্যেকটা ওয়েব পেজে যাওয়ার জন্য আমাদের কিছু জিনিস ডোমেইনের সাথে যুক্ত করা লাগে, সেটাকে বলা হয় পথ বা পাথ, যেটাই বলো না কেন। মনে করো যাদের কম্পিউটার আছে ওরা আরো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবা। তোমরা জাস্ট নর্মালি ফাইল ম্যানেজারে যাবা, এখান থেকে যাবা ফাইল ম্যানেজারে, হ্যাঁ, ফাইল ম্যানেজার বা ফাইলে যাবা, ফাইল এক্সপ্লোরারে যাবা, বা ফোনেও এটা বুঝতে পারবা। মনে করো তুমি সি ড্রাইভে গেলা, সি ড্রাইভে যাওয়ার উপরে দেখো লোকেশনগুলো দেখো, তারপর আমি গেলাম প্রোগ্রাম ফাইলে, দেখো আরেকটা ফোল্ডারে ঢুকছি, তারপর গেলাম কোনটায় যাওয়া যায়, মনে করো এটার মধ্যে গেলাম এমএস বিল্ড, তারপর গেলাম মাইক্রোসফট। এই যে উপরে দেখো যে একটার পর একটা, আমি প্রথমে গেছি দিস পিসি, তারপর সি ড্রাইভে, তারপর প্রোগ্রাম ফাইলে, তারপর এমএস বিল্ডে, তারপর মাইক্রোসফটে। তার মানে আমি কোনটার পরে কোনটায় যাচ্ছি এবং কোন জায়গায় যাচ্ছি এটার একটা হিস্ট্রি, কিন্তু এটাই হচ্ছে আমার পাথ। এটা হচ্ছে আমার এই ফাইলটার বা এই ফোল্ডারটার পাথ। এই যে এই ফোল্ডারটার পাথ হচ্ছে এটা, প্রোগ্রাম ফাইল, তারপর এমএস বিল্ড, তারপর মাইক্রোসফট, এই ফোল্ডারটার পাথ হচ্ছে এটা। তাহলে তুমি দরজা পর্যন্ত গেলা ওয়েব ডোমেইনটা দিয়া বা আইপি অ্যাড্রেসটা দিয়া। এখন কথা হচ্ছে প্রত্যেকটা ওয়েব পেজকে তোমাকে ঘুরে দেখতে হবে, তাই না? কারণ প্রত্যেকটা ওয়েব পেজের আরও একটা নির্দিষ্ট কিছু ঠিকানা থাকে, আরও কিছু যুক্ত হয় তোমার ডোমেইনের সাথে, সেগুলোকে বলা হয় এরকম পাথ। মনে করো তুমি অপার্স ক্লাসরুমে যাচ্ছ, এক একটা পেজে যখন তুমি ঘুরবা, দেখো এক একটা পেজে যখন তুমি ঘুরবা, এই যে এক একটা পেজে যখন তুমি ঘুরবা, এই জায়গাতে তুমি হচ্ছে এএসজি শপে গেলা, তারপর এখান থেকে অ্যাচিভের ব্রাঞ্চে গেলা, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে গেলা। দেখো এই যে উপরে দেখো ডোমেইনের সাথে oparsclassroom.com এর সাথে আরও কিছু অ্যাড হচ্ছে, shop/achieve/hc24/engineering। তার মানে এই পেজটায় আসার জন্য আমাকে কিন্তু আরো অনেকগুলা পথ, মানে অনেকগুলা সিকোয়েন্স পার করতে হয়েছে। এই শেষে যে অংশটুকু যুক্ত এটাকে বলা হয় পথ, বা ইংলিশে বললে পাথ। সো একটা ইউআরএল বলতে বোঝায় যে কোনো একটা কিসের অ্যাড্রেস বলো তো, যে কোনো একটা কিসের অ্যাড্রেস বলো, যে কোনো একটা কিসের অ্যাড্রেস বলো, যে কোনো একটা ওয়েব পেজের অ্যাড্রেস, সো একটা ওয়েব পেজের অ্যাড্রেসে তোমার ডোমেইনটা এতটুকু ছিল, ডোমেইনের সাথে আরেকটু অংশ যুক্ত থাকে, সেটাকে বলা হয় পাথ। সো এটা ডেফিনেশনটা কি? তুমি লিখবে এরকম যে ইউআরএল মানে হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ফুল ফর্মটা মনে রাখা লাগবে যে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। তোমার ওয়েব পেজে যা কিছু আছে ওটার ইউনিভার্সাল রিসোর্সকে তুমি লোকেট করতে চাচ্ছ, প্রত্যেকটা রিসোর্সকে তুমি লোকেট করতে চাচ্ছ। তার মানে প্রত্যেকটা ওয়েব পেজের রিসোর্সের একটা নির্দিষ্ট করে কি থাকবে, অ্যাড্রেস থাকবে। ওই অ্যাড্রেসটাকে বলা হচ্ছে ইউআরএল। তার মানে ইউআরএল হচ্ছে ডোমেইনের আরো এক্সটেন্ডেড ভার্সন, আরো নিখুঁতভাবে একটা ওয়েব পেজকে লোকেট করার তোমার প্রক্রিয়া। তার মানে ইউআরএল হচ্ছে প্রতিটি ওয়েব পেজের একটা সুনির্দিষ্ট অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা, যার সাহায্যে ইন্টারনেটে যুক্ত প্রতিটি ওয়েব ব্রাউজারের সাহায্যে প্রতিটি ওয়েব পেজকে খুঁজে বের করা যায়। ডোমেইন দিয়ে শুধু ওয়েবসাইটকে খুঁজে বের করা যায়, ইউআরএল দিয়ে ওয়েব পেজকে খুঁজে বের করা যায়। মনে করো তুমি যদি শুধু oparsclassroom.com লিখে তোমার কোনো ফ্রেন্ডরে দিয়ে দাও যে এই কোর্সে ভর্তি হও, তাহলে কিন্তু ভিতরে ঢুকে কোর্সটা খোঁজা লাগবে। কিন্তু তুমি যদি এই এইটুকু যদি কপি করে তারা দাও, সে কিন্তু ডিরেক্ট এখানে আইসা এই কোর্সটা কিনতে পারবে। বুঝতে পারছো? তার মানে ইউআরএল হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ডেফিনেশনটা মনের মধ্যে রাখো, ইউআরএল হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, যেটার মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটি ওয়েবসাইটের প্রত্যেকটি ওয়েব পেজকে সুনির্দিষ্টভাবে লোকেট করা যায় বা সুনির্দিষ্টভাবে ভিজিট করা যায় যে কোনো ব্রাউজার দিয়ে। বলো, লিখতে পারবা ডেফিনেশনটা?
ইউনিভার্সাল ইউনিফর্ম দুইটাই কারেক্ট। তুমি যদি ইউনিভার্সাল দাও সেটাও হবে, ইউনিফর্ম দাও সেটাও হবে, বাট আমাদের বইগুলোতে ইউনিভার্সালি বলা, সো তুমি ইউনিভার্সাল রিসোর্স লোকেটর সেটাই দাও, এটাই প্রকৃতপক্ষে ভালো হয়। বলো ক্লিয়ার কিনা, মনের মধ্যে গাইতে গেছে কিনা, বলো 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 তাড়াতাড়ি বলো। থার্ড লেভেল ডোমেইন বুঝবো কি করে? তুমি লিঙ্কে যাবা, দেখবা যে .com.bd এগুলার আগে যেটা থাকে, .com এর আগে যেগুলো থাকে এগুলো হচ্ছে তোমার কি সেকেন্ড লেভেল ডোমেইন, এর আগে যদি ডট দিয়ে আরো কিছু থাকে সেটা থার্ড লেভেল ডোমেইন। ক্লিয়ার? বলো সবাই ক্লিয়ার কিনা। এই আরেকজন বলছে ব্রাউজার কেউ, রিপিট আও তো কেউ। ক্লিয়ার? কে কারে জানি বলছি? তানবীর, তানবীর আহমেদ, তুমি ঢাকায় আসো, তোমারে পিটাবো আমি আজকে। এসে বলো ব্রাউজার কি, মনের অভ্যন্তরে ঢুকে গেছে। ভেরি নাইস, ভেরি গুড ভাইয়া, আবারও রিপিট করেন। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের আমি বলছি, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, যেটাকে কি বলি আমরা? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মনে রাখতে পারি না, যে কারণে আমরা কি করি বলতো? যে কারণে আমরা কি করি? যে কারণে আমরা ডোমেইন মনে রাখি। ডোমেইন, ডোমেইনের কয়টা অংশ এগুলো তোমরা বুঝছো, এগুলো সমস্যা নাই। যে থার্ড লেভেল ডোমেইন, সেকেন্ড লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন। এখন ডোমেইন দিয়ে আমরা কই যেতে পারবো বলতো? ওয়েবসাইটে যেতে পারবো। কিন্তু একটা ওয়েবসাইটের তো অনেকগুলো ওয়েব পেজ থাকে, অনেকগুলো ওয়েব পেজ নিয়ে তো একটা ওয়েবসাইট গঠিত হয়। তাহলে প্রত্যেকটা ওয়েব পেজে নির্দিষ্ট একটা ঠিকানা আছে না? সো ওইখানে যাওয়ার জন্য কি আরও ডাইনে বামে যাওয়া লাগবে না? আরও ডাইনে বামে যাওয়া লাগবে। সো তোমার একটা ওয়েবসাইটে প্রতিটা ওয়েব পেজের একটা সুনির্দিষ্ট ঠিকানা আছে, ওই সুনির্দিষ্ট ঠিকানাটাই বলা হয় ইউআরএল বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ঠিক আছে, ওকে। এরপর আরেকটু অংশ আছে ইউআরএল এর, সেটা হচ্ছে এই যে এটা এইচটিটিপিএস, তাই না? এটুকু কিন্তু আমি বলি নাই, এটুকু আমরা পড়বো সেকেন্ড চ্যাপ্টারে, ঠিক আছে? কত নম্বর অধ্যায়ে পড়বো? এটুকু আমরা পড়বো দ্বিতীয় অধ্যায়ে। এটা ট্রান্সফার প্রোটোকল, এটা আমরা পরবর্তীতে পড়বো। বলো ক্লিয়ার কিনা এতটুকু? ভাই সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা পড়াইলেন না, পরে পড়াবেন। কেন পড়াই নাই? আবু সাইদ গতকালকে ক্লাস করো নাই? ভাই আজকে এক্সাম কিভাবে দিব সেটা একটু বলবেন? এটা কন্ট্রিবিউটর তো পোস্ট করে বলে দেওয়ার কথা, দাদা জানে পরীক্ষার কথা, তৃতীয় অধ্যায়ের পরীক্ষা তো দাদা নিজে প্রশ্ন করবে বলছিল। বলো ক্লিয়ার? তোমাদের কয়েকজন উল্টাপাল্টা কমেন্ট করতেছো, ডোমেই আর ডোমেইন নেম কি? ডোমেই কি? ডোমেই তো কিছু নাই, ডোমেই বলতে কিছু নাই তো। জান্নাতুল ফেরদৌস আবার বলতেছি ইউআরএল এর টপিকটা আবারও একটু বলুন। বললাম তো জান্নাতুল ফেরদৌস একবার। তুমি কি ল্যাগে চলতেছো? ঠিক আছে, তার মানে আচ্ছা দাদাকে এখন দাদাকে এটা কেমনে চিনাই? আচ্ছা আচ্ছা, এই যে বারবার কমেন্ট করতেছো যে www.https এগুলা কেন পড়ো না? আমি একবার কথা বলছি তো, বলছি এটা চ্যাপ্টার 2 এ পড়াবো, যেটা তোমাদের দরকার, যেটা একবার পড়ানো দরকার। এটা একবার না, আমি 10 বার পড়ি, 10 বার বলে দিই। তোমাদের যখন যেটা লাগবে ওইটা আমি তখনই পড়াবো। আগে থেকে কেউ পণ্ডিতি করো না যে ভাই ইউআরএল পড়ান, এই পড়ান সেই পড়ান। অনেক আগে থেকে একজন বলতেছিল ইউআরএল পড়ান, বারবার এই কমেন্টগুলো করবা না, ঠিক আছে? ওকে, সো আমি আবার একটু রিক্যাপ করি। সো আমাদের ওয়েবসাইটের প্রতিটা ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা থাকে, যেটাকে আমরা ডোমেইন দিয়ে অ্যাক্সেস করতে পারি। বাট ওয়েবসাইটে তো আরও কিছু ওয়েব পেজ থাকতে পারে, তাই না? অনেকগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি, এখন প্রত্যেকটা ওয়েবসাইটের তো একটা নির্দিষ্ট ঠিকানা থাকতে পারে। তার মানে ওই ওয়েব পেজটাই যাওয়ার জন্য, ওই নির্দিষ্ট ওয়েব পেজটাই যাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, যেটার নামই হচ্ছে ইউআরএল। তার মানে একটা ডোমেইনের শেষে এই বাকি অংশটুকু কিসের আসে বলতো? একটা পাথ, একটা পথ আসে। কিসের পথ? একটা নির্দিষ্ট ওয়েব পেজের পথ। ঠিক আছে, সো ডেফিনেশনটা কেমনে দিবা? যে একটা ওয়েব পেজের প্রতিটি সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে ওয়েব পেজের, যার সাহায্যে ইন্টারনেটের সাথে যুক্ত যে কোনো ব্রাউজার থেকে আমরা ওই ওয়েব পেজটাকে দেখতে পারি। ওই অ্যাড্রেসটাকেই বলা হচ্ছে ইউআরএল বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ঠিক আছে, আইপি অ্যাড্রেস ডিভাইসের ঠিকানা, মানে এখানে ডিভাইস কোথা থেকে এলো? আমরা তো ওয়েব পেজ পড়ছি রাহুল, তোমার ওয়েব পেজটা, তোমার ওয়েবসাইটটা যেই সার্ভারে তুমি রাখতেছো সেটা কি একটা ডিভাইস না? সেটা একটা কম্পিউটার না? যেই জায়গাতে রাখতেছো সেটা একটা কম্পিউটার না? সো যেই সার্ভারে তুমি রাখতেছো, মনে করো অ্যামাজনের একটা সার্ভারে রাখতেছো,
তারা তুমি যে ওই ফাইলটা রাখছো তাদের সার্ভারে, তখন তারা তোমাকে এই ওয়েব পেজের জন্য একটা আইপি অ্যাড্রেস দেয় যে অমুক ডিভাইসে তোমার ওয়েব পেজটা সুরক্ষিত আছে, তুমি ওই ওই আইপি অ্যাড্রেসটা দিয়েই তোমার ওয়েবসাইটে দেখতে পারো। বুঝতে পারছো? তোমার কমেন্টটা সুন্দর একটা প্রশ্ন করছো রাহুল, ঠিক আছে? ওকে, ডান, অল ক্লিয়ার। সো এখন আমরা একটু সামনের দিকে আগাবো, পড়াশোনার সামনেই আগায় নেই। সো এখন আমরা এই ওয়েবসাইটের দুইটা প্রকারভেদ পাবো। মাথা থেকে সব ছেড়ে দাও, একদম ক্লিয়ার করে এখানে তাকাও। এক্সাম কীভাবে হবে এগুলো বইলা লাভ নাই, কারণ পরীক্ষার ক্লাসের ভিতরে আমি এক্সামের কথা বলবো না। সো এখন যেটা পড়বো এটা একদম খুবই দরকার, খ নাম্বারে বারবার আসবে পরীক্ষায়, যা দেখবো খ নাম্বারে চলে আসছে, আসবেই যে কোনো পরীক্ষাতে এই জিনিসটা, বা ঘ নাম্বারে যা দেখবে এই জিনিসটা চলে আসছে, খ নাম্বার অথবা ঘ নাম্বার যা দেখবাই চলে আসছে, মানে যা দেখা পরীক্ষায় বসা দেরি হবে আর এই প্রশ্ন আসতে দেরি হবে না। সো খুবই মনোযোগ দাও। জিনিসটা হচ্ছে আমরা ওয়েবসাইট পড়তেছিলাম, ওয়েবসাইটের দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ডাইনামিক, স্ট্যাটিক ডাইনামিক, এই দুইটা ওয়েবসাইট দুই রকমের হইতে পারে। এখন এই দুইটা নিয়ে আমরা পড়াশোনা করব। এখন স্ট্যাটিক বলতে কি বোঝায়, স্ট্যাটিক বলতে কি বোঝায়? একজন আরেকটা প্রশ্ন করছে, ভাইয়া এই যে এইচটিটিপির পরে দুইটা ডাবল স্ল্যাশ কেন দিলেন? তুমি কি ভাবছো এটা আমি তোমারে পড়াই নাই, বা এটা দরকার নাই, বা এটা লাগবে না, বা আমি এটা পারি না? আমি বললাম তো এতটুকু তোমাদের পড়াবো চ্যাপ্টার 2-তে, এতটুকু পড়াবো চ্যাপ্টার 2-তে, এটা তো একবার বলছি। তারপরেও কেন কমেন্ট করো বলো তো? তারপরেও কেন কমেন্ট করো? ঠিক আছে, ফ্লো নষ্ট করো এই কমেন্টগুলো কইরা। ঠিক আছে, সো ওয়েবসাইটের দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন তোমাকে যদি বলি তুমি স্ট্যাটিক মানুষ, স্ট্যাটিক কথাটা বলতে কি বোঝো? স্ট্যাটিক কথাটা বলতে কি বোঝো? তোমাকে যদি বলি যে স্ট্যাটিক কথাটা বলতে কি বোঝো, স্ট্যাটিক কথাটা বলতে কি বোঝো, স্ট্যাটিক কথাটা বলতে কি বোঝো বলো? স্ট্যাটিক কথাটা বলতে কি বোঝো? স্ট্যাটিক, স্ট্যাটিক। আর ডাইনামিক, সে অনেক ডাইনামিক। ডাইনামিক বলতে কি বোঝো? সে খুবই প্রো একজন মানুষ, সে অনেক দিকে হাত পা ছড়ায়, অনেক কাজ করতে পারে, তাই না? ডাইনামিক একজন মানুষ মানে ডাইনামিক চিন্তাধারার মানুষ, এটা বলতে কি বোঝায়? সে অনেক কিছু জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। আর স্ট্যাটিক মানে তারা যেটা বলতে এটা স্ট্যাটিক ভাবে চলতেছে, মানে একদম থেমে থেমে চলতেছে এরকম কিছু একটা। তার মানে ওয়েবসাইটও দুই রকমের হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। কয় রকম? দুই রকম। আমার সাথে বলো, স্ট্যাটিক ডাইনামিক, স্ট্যাটিক ডাইনামিক, স্ট্যাটিক ডাইনামিক। ওকে, আচ্ছা, বেসিক ডিফারেন্সটা কি? যে সকল ওয়েবসাইট ইউজ করার সময় ওয়েবসাইটের কন্টেন্ট কোনো পরিবর্তন হয় না। কি হয় না? ওয়েবসাইট ব্যবহার করার সময় ওয়েবসাইটের কন্টেন্ট বা ওয়েবসাইটের জিনিসপত্র পরিবর্তন হয় না, তাদেরকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইট ব্যবহারের সময় তাদের কন্টেন্টগুলো পরিবর্তন হয়, যাদের কন্টেন্টগুলো পরিবর্তন হয় তাদেরকে বলি কি? ডাইনামিক ওয়েবসাইট। বুঝতে পারছো? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েবসাইট ব্যবহার করার সময় তাদের কন্টেন্টগুলো, তাদের বিষয়বস্তুগুলো পরিবর্তিত হয় না, সেগুলোকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইট ব্যবহার করার সময় তাদের বিষয়বস্তুগুলো, ওয়েবসাইটের কম্পোনেন্টগুলো পরিবর্তনশীল বা পরিবর্তন হয়, তাদেরকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। ডেফিনেশন মাথার মধ্যে ঢুকে গেছে না? ব্যবহার করার সময় কন্টেন্ট চেঞ্জ হলে ডাইনামিক, চেঞ্জ না হলে স্ট্যাটিক, শেষ। ওকে, এখন কিছু এক্সাম্পল দেখো। মনে করো আমরা একটা ওয়েবসাইটে গেছি, এই ওয়েবসাইটটাতে তুমি এখন ঢুকতেছো এইরকম, একটু পরে ঢুকলা একই রকম, একটু পরে ঢুকলা একই রকম অলমোস্ট, ঠিক আছে? বা এটা দিয়ে এক্সাম্পল দিলে আসলে ব্যাপারটা হবে না, আমরা আরেকটা ওয়েবসাইট দিয়ে এক্সাম্পল দিই। গতকালকেও দেখাইছিলাম আবরার ফাহাদ ORG, রাইট? একটা ওয়েবসাইট আছে আবরার ফাহাদের নামে, জানো? সো এই জায়গাতে এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে একটা আর্কাইভ ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটটা হচ্ছে আবরার ফাহাদ ভাই সম্পর্কে লেখা আছে এই জায়গাতে। হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে তুমি এখন ঢুকলা যেরকম দেখা যাচ্ছে, একটু পরে ঢুকলা একই রকম দেখা যাচ্ছে, আর একটু পরে ঢুকলা আরেক একই রকম দেখা যাচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে না। তাইলে বলো তো এই ওয়েবসাইটটা ব্যবহার করার সময়, বলো এই ওয়েবসাইটটা ব্যবহার করার সময় এটার কন্টেন্ট কি চেঞ্জ হচ্ছে? এই ওয়েবসাইটটা ব্যবহার করার সময় এই ওয়েবসাইটের কন্টেন্ট কি চেঞ্জ হচ্ছে বলো তো? এই ওয়েবসাইটে ব্যবহার করার সময় এর কন্টেন্ট কি চেঞ্জ হচ্ছে? এখন এই ওয়েবসাইটে গেলা একই রকম, একটু পরে রিলোড দিলা একই রকম, আর একটু পরে আবার গেলা একই রকম দেখতে। ব্যবহার করার সময় এই ওয়েবসাইটের কন্টেন্ট কি চেঞ্জ হচ্ছে? ইয়েস অর নো? এই ওয়েবসাইটের কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না। তার মানে যে ওয়েবসাইট ব্যবহার করার সময় তার কন্টেন্ট চেঞ্জ হয় না, তাকে কি বলা হয়? স্ট্যাটিক ওয়েবসাইট। তার মানে এইটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। এখন আরেকটা এক্সাম্পল নাও। তোমরা অনেকে হয়তো SCS ডাউটসের কথা শুনছো, যেখানে আমাদের ডাউট সলভ হয়। সো এই ওয়েবসাইটে যাও, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখন তুমি দেখতেছো একরকম, এই যে এখন তুমি দেখতেছো একরকম, যে 1 মিনিট আগে মোহাম্মদ রুকনউদ্দিন সাকিব একটা প্রশ্ন করছে, রিয়াদ ইসলাম একটা প্রশ্ন করছে 3 মিনিট আগে। তুমি যদি আর 2 মিনিট পরে বা 1 মিনিট পরে এখানে একটা রিলোড দাও, তখনই দেখবা যে এটা চেঞ্জ হয়ে গেছে।
এখন হয়তো ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করতেছে না, 2-3 মিনিট পর পর একজন প্রশ্ন করতেছে, একটু পরে এসে তুমি যখন রিলোড দিবা তখনই দেখবা যে এই জায়গাটা কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। ধরো সময়গুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তার মানে এটা কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল। তুমি বারবার রিলোড দিচ্ছ, একটু পরে এসে দেখবা পরিবর্তন হয়ে যাবে। তার মানে এটা কি ব্যবহার করার সময় পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না? ওয়েবসাইট ব্যবহার করার সময় ওয়েবসাইটের ডাটা পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না? বলো তো, পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। তার মানে এটা স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট? স্ট্যাটিক নাকি ডাইনামিক? স্ট্যাটিক নাকি ডাইনামিক? স্ট্যাটিক নাকি ডাইনামিক? বলো, স্ট্যাটিক নাকি ডাইনামিক? স্ট্যাটিক নাকি ডাইনামিক? ওয়েবসাইটটা ব্যবহার করার সময় এর কন্টেন্ট পরিবর্তন হচ্ছে, তাহলে স্ট্যাটিক নাকি ডাইনামিক? অবশ্যই এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, অবশ্যই একটা ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট বোঝার উপায় কি? এই জায়গাতে ডাইনামিক ওয়েবসাইটগুলোকে তোমার প্রোফাইল থাকবে, ডাইনামিক ওয়েবসাইটগুলোতে তোমার প্রোফাইল থাকবে, অন্যজনের প্রোফাইলে তুমি ভিজিট করতে পারবা, কন্টেন্টগুলো ব্যবহারের সময় চেঞ্জ হবে। এগুলো মূলত ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। আচ্ছা, কেউ প্রশ্ন করতেছে না, ধরু উদয় আমি একটা করে দিব নাকি? আচ্ছা, যাই হোক, তার মানে যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট ব্যবহারের সময় পরিবর্তন হয় তারা ডাইনামিক ওয়েবসাইট, যাদের কন্টেন্ট পরিবর্তন হয় না তারা স্ট্যাটিক ওয়েবসাইট। দ্যাটস ইট। সো স্ট্যাটিক ওয়েবসাইটের ডেফিনেশন বুঝছো কিনা? যে সকল ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট ব্যবহারের সময় পরিবর্তন হয় না তাদেরকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML এবং CSS এগুলা দিয়ে তৈরি হয়। এটা আমরা একটু পরে মনে থাকবে আর কি, সমস্যা নাই। আর যে সকল ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইটের ব্যবহারের সময় পরিবর্তন হয় তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে HTML, CSS এবং বিভিন্ন প্রোগ্রামিং ভাষা দরকার হয়। সেটা আমরা একটু পরে পড়লে এই লাইন মনের মধ্যে গাইথা যাবে। বলো ডেফিনেশনটা ক্লিয়ার কিনা? ডেফিনেশনটা ক্লিয়ার হইলে আমরা ক লিখতে পারবো যে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে। এই ক আর খতে আসলে উত্তর করতে পারবো, সমস্যা নেই। বাট খ নাম্বারের পার্থক্য আমাদের জানতে হবে। খ নাম্বার বা ঘ নাম্বারের জন্য পার্থক্য আমাদের এখন শিখতে হবে। সো এমনভাবে পার্থক্যগুলো শিখাবো, দেখবা যে মনের মধ্যে গাইতে গেছে, আর জীবনেও পড়া লাগবে না পার্থক্য, একদম মনের মধ্যে গাইতে যাবে। জাস্ট একটু খেয়াল করো, ঠিক আছে? জাস্ট একটু খেয়াল করো। স্ট্যাটিক ওয়েবসাইটে মূলত আমরা কি করি? মূলত একটা ওয়েবসাইটে কি থাকে বলতো? টেক্সট থাকে, কিছু টেক্সট থাকে, তারপর একটা ইমেজ থাকে, একটা ছবি থাকে, তারপর কি থাকে? আরো কিছু টেক্সট থাকে। একটা ওয়েবসাইট তোমার এরকমই। তার মানে একটা স্ট্যাটিক ওয়েবসাইটে তোমার কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকে, কন্টেন্টগুলো আগে থেকেই নির্দিষ্ট করা থাকে, আগে থেকেই স্পেসিফাই করা থাকে যে এখানে এটাই দেখাবা, এখানে আমার ছবিই দেখাবা, এখানে এই নামই দেখাবা, এখানে এই লেখাই দেখাবা। কন্টেন্টগুলো নির্দিষ্ট। স্ট্যাটিকে কি হয়? স্ট্যাটিকে কন্টেন্টগুলো নির্দিষ্ট। তোমাকে HTML, CSS দিয়ে বলে দিতে হবে যে এখানে কি দেখাবে। HTML, CSS দিয়ে বলে দিতে হবে যে এখানে কোন ছবি দেখাবে, কোন লেখা দেখাবে, কি দেখাবে। সবকিছু তোমাকে ডিরেক্টলি বলে দিতে হবে যে এই পেজের এই জায়গাতে এই দেখাও। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে এগুলো থাকে না। ডাইনামিক ওয়েবসাইটে থাকে জানো কি? ডাইনামিক ওয়েবসাইটে থাকে এরকম বক্স। এখানে কিছুই লেখা থাকে না। ডাইনামিক ওয়েবসাইটে এখানে কিছুই লেখা থাকে না, জাস্ট জায়গা স্পেসিফাই করে দেওয়া থাকে যে এখানে এই জায়গা, এখানে এই জায়গা, এখানে এই জায়গা। তারপর এখানে কি দেখাবে এটা আসে হচ্ছে একটা ডাটাবেস থেকে। এটা আসে কোথা থেকে? ডাটাবেস থেকে, যেখানে তোমার ডেটাগুলো আছে। ওই ডাটাবেস থেকে আসে যে এখানে কি দেখাবে, এই বক্সে কি দেখাবে, এই বক্সে কি দেখাবে। বুঝতে পারছো বেসিক ডিফারেন্স? তার মানে স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ডাটাবেস নাই। সে কি করে? ডিরেক্টলি কি দেখাবো এটা ওই HTML এর মধ্যে লিখে দিতে হয় যে এখানে এই লেখা দেখান, এখানে এই ছবি দেখান, এখানে টেক্সট দেখান। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে কোনো কিছুই থাকে না। একটা ওয়েবসাইট বানানোর সময়, ওয়েব পেজ বানানোর সময় জাস্ট এরকম বক্স বানায়, যেখানে ডেটা আসে কই থেকে? ডাটাবেস থেকে। বুঝছো? যেমন এটার একটা এক্সাম্পল তুমি যদি দাও, এই যে এখানে ওরা ওয়েবসাইট বানানোর সময় কি করছে? বক্স বানাইছে। এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স। এখানে কার নাম দেখাবে, কি লেখা দেখাবে, এগুলো সব ডাটাবেস থেকে আসবে। দেখো এটা রিলোড করলে বক্স, এটা এই বক্সের জায়গাতে থাকবে, বাট এই নাম চেঞ্জ হয়ে যাবে, টাইম চেঞ্জ হয়ে যাবে। দেখো আমি রিলোড দিলাম, এই যে দেখো আগে ছিল সাকিবেরটা, এই জায়গাতে এখন সুমু এই জায়গাতে চলে আসছে। ঠিক আছে? সো এই জায়গাতে জাস্ট বক্সগুলো ডিফাইন করা থাকে, আর কন্টেন্টগুলো আসে ডাটাবেস থেকে। কন্টেন্ট কই থেকে আসে? ডাটাবেস থেকে। তুমি ইউটিউবে যাও, ঠিক আছে? ইউটিউবের হোম পেজে তুমি যখন যাবা, দেখবা যখন তুমি রিলোড দিবা জাস্ট বক্স দেখাচ্ছে। জাস্ট কি দেখাচ্ছে? জাস্ট বক্স দেখাচ্ছে, জাস্ট বক্স। দেখো রিলোড করার সময় বক্স, তারপর কন্টেন্ট আসে। দেখো প্রথমে বক্স, তারপরে কন্টেন্ট আসে। তার মানে তোমার ওয়েবসাইট বানানোর সময় তুমি কি করছো? তুমি কিছু বক্স বানায় রাখছো যেখান থেকে ডাটাবেস থেকে ডাটা আসতেছে। ক্লিয়ার কিনা বলো তো?
ক্লিয়ার? ফেসবুকগুলা এগুলোও ডাইনামিক, এখানেও কি আসে, এখানেও আসে হচ্ছে ডাটাবেস থেকে। একজন হচ্ছে ইউটিউবে গান শোনান, তোমার ইউটিউব নাই। তার মানে আমি যদি পার্থক্য তোমার লিখতে বলি, পার্থক্য লিখতে বললাম খ নাম্বারে বা ঘ নাম্বারে 10টা পার্থক্য তুমি লিখতে পারো। প্রথমটা 1 নাম্বার পার্থক্য স্ট্যাটিক ডাইনামিক। একটাও মুখস্থ করবো না সবাই, সবগুলা নিজে নিজে লিখবো, ঠিক আছে? প্রথম কথা, স্ট্যাটিকে নো কন্টেন্ট চেঞ্জ। ব্যবহারকারী ওয়েবসাইট ব্যবহার করার সময় কোনো কন্টেন্ট চেঞ্জ হয় না। আমি জাস্ট ছোট্ট করে লিখতেছি, তুমি যখন খাতায় নোট করো বড় করে লিখবা নো কন্টেন্ট চেঞ্জ। আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, তুমি যখন লিখবা তুমি বানায় লিখবা যে ব্যবহারকারী ওয়েবসাইট ব্যবহার করার সময় কন্টেন্টের বা তথ্যের কোনো পরিবর্তন হয় না, এখানে চেঞ্জ হয়, কন্টেন্ট চেঞ্জ হয়। তারপর বলো তো স্ট্যাটিকে ডাটাবেস লাগে নাকি লাগে না? ইয়েস অর নো? ডাটাবেস লাগে নাকি লাগে না? ডাটাবেস লাগে নাকি লাগে না বলো? ডাটাবেস লাগে নাকি লাগে না? স্ট্যাটিকে লাগে নাকি লাগে না বলো? লাগে না। স্ট্যাটিকে ডাটাবেস লাগে না। স্ট্যাটিকে ডিরেক্টলি বলে দিতে হয় যে কোন জায়গায় কি থাকবে, তার মানে নো ডাটাবেস, কোনো ডাটাবেস দরকার নাই। বাট ডাইনামিকে লাগে নাকি লাগে বলো? ডাইনামিকে ডাটাবেস প্রয়োজন আছে, তার মানে ডাটাবেস আছে, এখন বলো একটার মধ্যে মেমোরি আছে আর একটার মধ্যে মেমোরি নাই, কোন মোবাইলটার দাম বেশি হবে বলো? একটা মোবাইলের মেমোরি আছে, একটা মোবাইলের মেমোরি নাই, কোন মোবাইলের দাম বেশি হবে বলো? মেমোরিটার দাম বেশি হবে। তার মানে জিনিস যেটাই মেমোরি আছে, যেটা আমাদের ডাটাবেস আছে, স্টোরেজ আছে, এটার কি হবে? খরচ বেশি। আরেকটা হচ্ছে কি? খরচ তুলনামূলক কম, খরচ কম। বুঝতে পারছো? তুলনামূলক খরচ কম। এরপর আসে সময়। মনে করো তুমি তোমার ঘরে কিছু একটা আছে, মনে করো তোমার ঘরে তোমার খাবার আছে, তোমার খাইতে যত সময় লাগবে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে বার্গার এনে খাইতে সময় বেশি লাগবে না কম লাগবে বলো? রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবার আনতে খাবার বেশি সময় লাগবে নাকি সময় লাগবে বলো? কোনটাই কম? রেস্টুরেন্ট থেকে আনলে বেশি সময় লাগে। তার মানে এখানে তো রেস্টুরেন্ট থেকেই আনতেছি, আমার ওয়েব পেজে কিছুই নাই, আমি বক্স বানায় রাখছি, খাবার আসতেছে রেস্টুরেন্ট থেকে, ডাটাবেস থেকে, স্টোরেজ থেকে আসতেছে, ডাটাবেস থেকে আসতেছে, আইসা এই জায়গাতে দেখাচ্ছে, তার মানে এখানে সময়টা বেশি লাগবে। তার মানে লোডিং টাইম বেশি। এখানে কি হবে বলো? লোডিং টাইম কম, কম। তুমি নিজেই জিনিসটা ব্যাখ্যা করতে পারবা। দেখো একটা ওয়েবসাইট লোড করতে কতটুকু সময় নিচ্ছে, দেখো 1 2 3 4 অনেকটুকু সময় নিচ্ছে, তাই না? বাট এই যে এটা স্ট্যাটিক ওয়েবসাইট, এটা লোড করতে কতটুকু সময় নেয় দেখো। আমি এখন লোড করব, 1 রেডি 1 2 3 শেষ, রেডি 1 2 3 শেষ, রেডি 1 2 3 শেষ, দেওয়া মাত্র হয়ে যাচ্ছে। এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, লোড করো, কত সময় লাগে দেখো। এটা মোটামুটি একটু ফাস্ট হচ্ছে, এটা যারা সার্ভার তৈরি করছে বা যারা ওয়েবসাইট তৈরি করছে তারা অনেক ইফিসিয়েন্টলি তৈরি করছে, যে কারণে অনেক ফাস্ট লোড হচ্ছে। কিন্তু ইউটিউবটা দেখো অনেক বেশি ডাটা আসতেছে, তাই না? যে কারণে তোমার অনেক বেশি সময় লাগতেছে, তার মানে সময়টা বেশি। পরের জিনিস, যেখানে ডাটাবেস আছে, যেখানে স্টোরেজ আছে, ওইখানে স্টোরেজ চুরি হওয়ার চান্স আছে। তোমার বাসায় স্বর্ণ যদি লুকায় রাখো, ওই স্বর্ণ চুরি হওয়ার চান্স আছে, কিন্তু স্বর্ণ যদি নিজের সাথে নিয়ে ঘুরো, চুরি হওয়ার চান্স কম। তার মানে এখানে যেহেতু ডাটাবেস আছে, এই ডাটাবেস চুরি হওয়ারও সম্ভাবনা আছে। তার মানে এখানে কি? নিরাপত্তাটা তুলনামূলক কম, আর এখানে তো কোনো স্টোরেজই নাই, কোনো মেমোরি নেই, কি চুরি করবে? আনইউজড ব্রেন, ঠিক আছে? নিরাপত্তা বেশি তুলনামূলক, তার মানে এটার মধ্যে ব্রেনই নেই, কি চুরি করবে? আরে ব্রেন আছে বলে তো চুরি করার আছে, চুরি হয়ে যেতে পারে, একটা ভয় আছে। তারপর এটা বানানো সহজ হবে নাকি কঠিন হবে বলো তো? কোনটা বানানো সহজ হবে? জিনিস যেটা যত বেশি ইফিসিয়েন্ট, জিনিস যেটা ভালো, ওটার খরচও বেশি, ওটা বানাইতে কষ্টও বেশি, ওটা তৈরি করার যে তোমার পরিশ্রম, ওই পরিশ্রমও বেশি। তার মানে এই ওয়েবসাইটগুলো বানানো কঠিন, এই ওয়েবসাইটগুলো বানানো তুলনামূলক সহজ। আমরা যে ওয়েবসাইটগুলো বানাবো সবগুলা এগুলা তুলনামূলক
তুলনামূলক সহজ। এই ওয়েবসাইটগুলো বানাইতে শুধুমাত্র HTML জানলেই হয়ে যায়, শুধুমাত্র HTML CSS এগুলো জানলেই হয়ে যায়, জাস্ট HTML জানলেই হয়, HTML দিয়ে তৈরি করা যায়। বাট এগুলার জন্য আমাদের প্রোগ্রামিং ভাষাও প্রয়োজন হয়, প্রোগ্রামিংও প্রয়োজন হয়। কেন দেখাচ্ছি। প্রোগ্রামিং ভাষাও প্রয়োজন হয়। দেখো, যখন তোমার ডাটাবেস থেকে ডেটাটা আসতেছে তখন এই ডেটাটা কোন অর্ডারে দেখবা, কোন অর্ডারে তুমি দেখবা সেটাও তো এখানে প্রশ্ন, যে কারটা আগে দেখাবে কারটা পরে দেখাবে। এখানে দেখো টাইমের রেসপেক্টে সাজানো, তার মানে এটা সার্চ করা লাগছে না, এটা কি মানে অ্যালগরিদম দিয়া এটা কি সর্ট করা লাগছে না, এটা সিরিয়াল করা লাগছে না যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, সময়টা দিয়ে সর্ট করা লাগছে না। এই কাজটা করে কে? প্রোগ্রামিং ভাষা। সো ডাইনামিক ওয়েবসাইট বানাইতে প্রোগ্রামিং ভাষারও প্রয়োজন হয়। বা তোমার ওয়েবসাইটে তোমার প্রোফাইল কোনটা, লগ ইন অ্যাক্সেস তোমার ঠিক আছে কিনা, ভুল মানুষ লগ ইন করতেছে কিনা, তার ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক আছে কিনা, এগুলো চেকিংয়ের জন্য প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয়। ঠিক আছে। সো অনেকগুলো পার্থক্য আমি বলে দিলাম, চোখ অফ করবা আর দেখো, চোখ অফ করো আর আমার সাথে মিলাও। স্ট্যাটিক ওয়েবসাইট যার কন্টেন্ট ব্যবহারের সময় পরিবর্তন হয় না, ডাইনামিক কন্টেন্ট ব্যবহারের সময় পরিবর্তন হয়। ঠিক আছে। তারপর স্ট্যাটিকে কোনো ডাটাবেস থাকে না, ডাইনামিকে ডাটাবেস থাকে। ডাটাবেস যেহেতু আছে খরচ একটু বেশি, ডাটাবেস যেহেতু নাই খরচ একটু কম। তারপর ডাটাবেস যেহেতু আছে এটার নিরাপত্তা তুলনামূলক কম, ডাটাবেস যেহেতু নাই স্ট্যাটিকের নিরাপত্তা তুলনামূলক বেশি। ডাটাবেস যেহেতু আছে ডাইনামিকে এটা এটা হচ্ছে লোডিং টাইম বেশি, স্ট্যাটিকে যেহেতু ডাটাবেস নাই এটা লোডিং টাইম কম। ডাটাবেস যেহেতু আছে এটা বানানো কঠিন, স্ট্যাটিকে ডাটাবেস যেহেতু নাই বানানো সহজ। ডাইনামিকে তোমার হচ্ছে এই HTML CSS এর সাথে প্রোগ্রামিং ভাষাও প্রয়োজন হয়, কিন্তু স্ট্যাটিকে কোনো প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয় না। বলো তো ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার। এখানে তো অনেকগুলো লিখে দিলাম, জাস্ট মনের মধ্যে গাইতে গেছে। তুমি চাইলে নিজে নিজেও লিখতে পারবে। এই যে এখানে যে সুবিধা অসুবিধাগুলো লেখা, যে স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করা সহজ, খরচ কম, দ্রুত লোড হয়, সহজে ওয়েবপেজ লেআউট পরিবর্তন করা যায়, ডাটাবেস না থাকে অধিক নিরাপদ। অসুবিধা কি কি? ব্যবহারকারীর তথ্য যুক্ত করা যায় না, তারপর কন্টেন্ট ডিলিট করা যায় না, ব্যবহারকারীর কোনো প্রোফাইল থাকে না স্ট্যাটিক ওয়েবসাইটে, তারপর ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়া যায় না, ওয়েবসাইটের তথ্য বেশি হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, ওয়েবসাইটে কোনো ফাংশনালিটি থাকে না, মানে কোনো প্রোগ্রামিং থাকে না। ঠিক আছে। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধাগুলো লেখা, এগুলো তোমরা দেখলেই পারবা। দেখো অনেকগুলো পার্থক্য এখানে দেখছি। যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণ পরিবর্তন হয় না সেগুলো বলা হয় স্ট্যাটিক, যেগুলো পরিবর্তিত হয় সেগুলোকে বলা হয় ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট HTML CSS দিয়ে তৈরি, ডাইনামিক ওয়েবসাইট HTML CSS প্রোগ্রামিং ভাষাও প্রয়োজন হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের পেজ সংখ্যা নির্দিষ্ট, স্ট্যাটিকের পেজ সংখ্যা নির্দিষ্ট যে এতগুলাই পেজ, কিন্তু ডাইনামিকের পেজ সংখ্যা ব্যবহার করার সময় পরিবর্তন হয়। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে ডাইনামিক ওয়েবসাইটের পেজ সংখ্যা ব্যবহার করার সময় চেঞ্জ হয়। মনে করো তুমি একটা প্রশ্ন করবা, তুমি একটা প্রশ্ন করার সাথে তোমার প্রশ্নের জন্য নতুন একটা পেজ, নতুন একটা লিঙ্ক, নতুন একটা URL সহ নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। সো ডাইনামিকের পেজ সংখ্যা নির্দিষ্ট না, স্ট্যাটিকে নির্দিষ্ট। কোনো ডাটাবেস থাকে না স্ট্যাটিকে, ডাইনামিকে থাকে। ব্যবহারকারীর ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না, ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে। এই জায়গাতে কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টের একমুখী ডাটা ফ্লো হয়। বুঝাই যাচ্ছে, যেহেতু আমরা ইনপুট নিচ্ছি না, ডাটা ফ্লোটা একমুখী হবে, এখান থেকে উভয়মুখী হয়। কম নিরাপদ, তারপর তুলনামূলক বেশি নিরাপদ, কম নিরাপদ। প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের সকল ভিজিটর একই তথ্য দেখে, এখানে নির্দিষ্ট ভিজিটর নির্দিষ্ট তথ্য দেখে। মানে তুমি আব্রাফা দোয়ারজিতে তুমি গেলেও যা দেখবা আমি গেলেও তাই দেখবো। ঠিক আছে। কিন্তু এই ACS ডাউটসে তুমি যদি তোমার প্রোফাইলে যাও তুমি একরকম দেখবা, আমার প্রোফাইলে আমি গেলে আমি আরেক রকম দেখবো। তার মানে এক এক ব্যবহারকারী এক এক রকম তথ্য দেখতে পায়। কত পার্থক্য লাগবে তোমার আরও আছে এই জায়গাতে। স্ট্যাটিক ডেভেলপ করা সহজ, খরচ কম, ডেভেলপ করা কঠিন, খরচ বেশি, লোড দ্রুত হয়, লোড হতে সময় লাগে। ভাই মানে অভাব নাই, মানে তুমি জাস্ট চোখ অফ করে জিনিসগুলোকে লিখতে পারবা, নিজে ভিজুয়ালাইজ করে লিখতে পারবা। বলো নিজে ফিল করে এখন যত ইচ্ছা পার্থক্য লিখতে পারবা কিনা বলো? নিজে নিজে ফিল করে, নিজে নিজে লিখে, নিজে নিজে বুঝে বুঝে হাজারটা পার্থক্য লিখতে পারবা কিনা বলো? ফাংশনালিটি কি প্রোগ্রামিং? হ্যাঁ, প্রোগ্রামিং দিয়ে ফাংশনালিটি দেওয়া হয়। ভাই অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস শিট দিবেন না আপনারা? হ্যাঁ দেওয়া হবে, বাট এটা অধ্যায় শেষে। বলো লিখতে পারবা না? ক্লিয়ার? ঠিক আছে। তোমরা কি আজকে আরও পড়তে চাও? তাহলে আজকে আরেকটা টপিক পড়াবো, সেটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, মানে ওয়েবসাইটের স্ট্রাকচারটা পড়াবো। পড়তে চাও? ইয়েস নো দেখি কমেন্টের মিক্স কীরকম আসে। আচ্ছা, না না কমেন্টই বেশি। না না পড়তে পারলে সবাই অনেক খুশি, তাই না? দুনিয়ায় যদি পড়াশোনাটা না থাকতো তাহলে কি যে ভাল লাগতো, মানে এর থেকে আর ভালো জিনিস আর কিছু হয় না। মানুষের সবচেয়ে বেশি একটাই
কষ্ট সেটা হচ্ছে পড়ালেখা করা লাগে, আর অন্যান্য প্রাণী পড়ালেখা করা লাগে না। স্যার আসলে খুবই কষ্ট, খুবই কষ্টের পড়াশোনা, কিন্তু এই পড়াশোনাটা কষ্ট হলেও করতে হবে, কারণ পড়াশোনা জিনিসটা পড়তে ভাল লাগে না, তোমারও ভাল লাগে না, আমারও পড়তে ভাল লাগে না, আমার নিজের পড়াও আমার নিজের পড়তে ভাল লাগে না, কিন্তু তারপরে আমাদের পড়তে হয়। কেন? কারণ মানে যদি বলি যে এই পড়াশোনাটা ছাড়া তোমার আসলে কিছু করার নেই, তোমার লাইফে কিছু করার নেই আসলে। কারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা আসে তারা আসলে মানে লাইফে কিছু করতে হলে পড়াশোনাটা একমাত্র ওয়ে। তুমি এই পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করে ভালো একটা চাকরি করে বা ভালো একটা উদ্যোক্তা হয় তুমি একটা ভালো কিছু করতে পারবা যেটা তোমার ফ্যামিলির জন্য সাপোর্ট দিবে, ভালো একটা কাজ করবা বা যেটা তোমার ফ্যামিলিকে অনেক সাপোর্ট দিবে। কিন্তু পড়ালেখা ছাড়া তোমার কোনো অল্টারনেট ওয়ে নাই, অল্টারনেট ওয়ে নাই যেটা তুমি শিওর হইতে পারবা যে তোমার শিওর এটার মধ্যে সাকসেস আছে। ঠিক আছে? কিন্তু পড়ালেখা একমাত্র ইনভেস্টমেন্ট যেটা আসলে তোমার রিটার্নটা তুমি পাবাই পাবা, কোনো দিন পাবাই। কিন্তু এখন তুমি ব্যবসায় নামো, 2 দিন পর লস খাই যেতে পারো। ঠিক আছে? সো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা আছো তোমাদের আসলে পড়াশোনা ছাড়া অন্য কোনো ওয়ে নেই। লাইফে সাকসেস পেতে হলে পড়াশোনাই করতে হবে। ঠিক আছে? কষ্ট হলেও করতে হবে। ঠিক আছে? সো পড়াশোনা করো, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমরা পড়বো আরও অনেক কিছু। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করব। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। ওকে, টাটা।